আসসালামু আলাইকুম। আজকে ৪৯তম স্পেশাল বিসিএস স্ট্যাটিস্টিক্সের চতুর্থ ক্লাস নিয়ে আমরা আসলাম। আহ, আশা করি সবাই ভালো আছেন। আর যেই বইয়ের তালিকাটা দিয়েছি এর মধ্যে আশা করি কেনা হয়ে গেছে এবং পড়াও শুরু করছেন। মানে সবই পড়তে হবে তা না, ওইখানে কিন্তু অনেক মোটা মোটা বইও আছে, হয়তো ৫০০-৬০০ পেজ। কিন্তু যেই বিষয়গুলো আমরা ক্লাসে বলবো বা আমাদের পরীক্ষাগুলোতে যেগুলো আসবে, দেখবেন যে ওইগুলাই কিন্তু বইতে খুঁজে পাবেন এবং ওগুলা একটু এমফাসাইজ দিয়ে পড়বেন। আপনারা এই টাইমে ১০০-র বিষয়ে ১০০ তো অবশ্যই পেতে পারেন না, যতটুক পারা যায় টপিক কাভার করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন ওখান থেকে কমন আসে। পুরাটা শেষ করতে গেলে কিন্তু আবার সম্পূর্ণ শেষ করতেও পারবেন না, প্রিপারেশনটাও একটা পর্যায়ে যে আটকায় যাবে। এই জন্য ইম্পর্টেন্ট জিনিস বেশি পড়বো, আনইম্পর্টেন্ট জিনিসটা একটু কম পড়বো। ওই যে আগের ক্লাসে আমরা দেখলাম যে অ্যাডজাস্টেড আর স্কোয়ারের কথা। অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা কি? ওই যে উল্টাপাল্টা প্রেডিক্টরকে আমরা দূর করে দিই, তাহলে উল্টাপাল্টা টপিক ওইটাও কিন্তু একটু দূর করে দিতে হবে। আসলে কোনো টপিকই উল্টাপাল্টা না, কিন্তু এই পরীক্ষার জন্য হয়তো বা উল্টাপাল্টা, মানে কোনো সূত্রই তো উল্টাপাল্টা না, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে এই পরীক্ষার জন্য জিস্ট আকারে সবচেয়ে ইম্পর্টেন্টগুলোই পড়তে হবে, কারণ সময় কম। আচ্ছা, তো আমরা আজকের টপিকটা লেকচার 4 ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন তো কোনো টপিক না, ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে। ডেমোগ্রাফির যে কিছু কনসেপ্ট আছে আমাদের, বার্থ রেট, ডেথ রেট, ডিপেন্ডেন্সি রেশিও, মাইগ্রেশন, জিআরআর, এনআরআর, এই যে ডেমোগ্রাফিক্যাল কিছু কনসেপ্ট, এইগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। আর ইন্ডেক্স নাম্বার নিয়ে আলোচনা করব, ওয়েটেড, আনওয়েটেড, বিভিন্ন রকম যে ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এই যে ইকোনমিক্যাল যে বিষয়গুলো আমরা পেপার পত্রিকায় দেখি, ওগুলা কিন্তু জাস্ট ইন্ডেক্স নাম্বার থেকে। আমরা বলি না যে জীবনযাত্রার মান, জীবনযাত্রার ব্যয় বেশি, অমক শহরে জীবনযাত্রার ব্যয় বেশি, এটা কিসের ভিত্তিতে করা হয়? ইন্ডেক্স নাম্বারের ভিত্তিতে করা হয়। তো ওই বিষয়গুলো আজকে আমরা দেখব। তার আগে আমরা একটু একটু অন্যভাবে স্লাইডটা সাজানো হয়েছে। একটা বিষয় কি, যে বাংলা টার্মগুলোও এখানে একটু দেওয়া, এটা যারা একটু বাংলা ইংলিশের ভিতরে সমস্যা হলে এগুলো একটু দেখে নিতে পারেন। যে ডেমোগ্রাফি বা ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলতে জীব পরিসংখ্যান বোঝানো হয়। পপুলেশন সেন্সাস মানে আদমশুমারি, এটা সবাই জানি, এটা শিওর, আমরা সবাই জানি সেন্সাস মানে আদমশুমারি। তারপর এরকমভাবে দেখেন যে ডিপেন্ডেন্সি রেশিও, নির্ভরশীলতার অনুপাত। তারপরে এই যে অদ্ভুত কিছু টার্ম আছে, যারা ইংলিশে পড়ছেন বাংলা টার্ম দেখলে পরে তাদের একটু অদ্ভুত লাগবে। হচ্ছে অশোধিত জন্মহার, ক্রুড ক্রুড বার্থ রেট। হ্যাঁ, এটা হচ্ছে অশোধিত জন্মহার, মানে মনে হবে যে কেন, আর বাংলা যারা পড়ছে তারা তো ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছেন। তো অশোধিত জন্মহার যেটা, ওইটাই হচ্ছে ক্রুড বার্থ রেট। জেনারেল ফার্টিলিটি রেট হচ্ছে সাধারণ প্রজনন হার। এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, ওটা হচ্ছে বয়োক্রমিক প্রজনন হার। এই যে এই বিষয়গুলো আমরা এখানে আছে, আর এটা দেখে নেবেন, সমস্যা নাই। যে বিভিন্ন রকম স্থূল স্থূল সংযোজন হার, এটা যে গ্রস রিপ্রোডাকশন রেট, কিন্তু এটা মানে এরকম। তার মধ্যে বাংলার যারা আছেন তারা ইংলিশ দেখে নেবেন, ইংলিশের যারা তারা বাংলা দেখে নেবেন। প্রশ্ন যেহেতু আমরা জানি না কোন ইয়েতে হবে, তো দুইটা নিয়ে আমাদের আমাদের সবচেয়ে খারাপটাই আমরা ধরে রাখবো। যারা বাংলার আছি তারা ধারণা করব প্রশ্ন হবে ইংলিশে, যারা ইংলিশের আছি তারা ধারণা করব প্রশ্ন হবে বাংলায়। প্রিপারেশনটা ওইভাবেই নিব যে ঠিক আছে, ভাষা কোনো ব্যারিয়ার হবে না, কারণ পরিসংখ্যানে ভাষা অত বেশি ফ্যাক্ট না। এটা ধরেন যে ইতিহাসের কথা যদি চিন্তা করেন, ভাষা চেঞ্জ করলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানের কথা যদি চিন্তা করেন, ভাষা চেঞ্জ করলে কিন্তু পুরো ড্রাস্টিক একটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু পরিসংখ্যানে ভাষা চেঞ্জ করলে কতটুকুই চেঞ্জ হবে? সূত্র তো সব ভাষায় সেম, রিগ্রেশন ইকুয়েশন বাংলায়ও যা ইংলিশে তা, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একই কথা। এই জন্য ভাষা নিয়ে আসলে পরিসংখ্যানের যারা পরীক্ষা দিবেন তাদের টেনশন বেশি করার দরকার নেই। টেনশনটা দিবেন যে এই বিষয়গুলোর উপরে আমরা কোন কোন টপিক পড়বো। একটা একটা বিষয় আপনাদের একটা শর্টকাট, এটা বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু একটা সুন্দর কথা শেয়ার করি। এটা বিভিন্ন লোক আমাকে বলছিল বা আমরাও এটা অনেক সময় টের পাই। সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা বিষয় অনেক বেশি পরিমাণ ইচ্ছা পোষণ করি বা ওই বিষয় না চিন্তা করতে থাকি, তখন আমাদের ব্রেনটা যখন একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় কোনো একটা স্পেসিফিক টপিকের ওপরে, অনেক সময় একটা মানুষ
অজান্তে, মানে অলৌকিক হোক আর যাই হোক, ওই বিষয়টা দেখা যায় স্বপ্নেও দেখে, অথবা ওই বিষয়টা নিয়ে ভবিষ্যতে কি আসে সেটাও অনেক সময় দেখে। এরকম ক্ষেত্রে আমরা যখন পড়াশোনার গভীরে ঢুকে যাই, কোনো টপিক নিয়ে গভীরে ঢুকে যায়, খুব ইচ্ছা পোষণ করি যে ওই টপিকগুলো আমরা শিখবো, ভালো করব, সেখান থেকে অনেক সময় অনেক কিছু আবিষ্কার করে ফেলে বিজ্ঞানীরা। এটা কিন্তু ওই যে কমপ্লিট মনোযোগ, কমপ্লিট অ্যাওয়ারনেসের কারণে হয়। আমরা এমন কিছু আবিষ্কার দেখি যেটা মনে হয় যেটা কিভাবে আবিষ্কার করলো, ওই যে তারা এতটা বেশি ওইখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে যে অদ্ভুত কিছু আবিষ্কার হয়ে গেছে। তো এই টাইপের পরীক্ষা যেখানে দেখা যায় যে 1000 জনে একজন টিকবে, ওইখানে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যারা কিনা এই যে অ্যাওয়ারনেসের অধিকারী। অ্যাওয়ারনেসটা কিভাবে আসে? কোনো একটা বিষয় নিয়ে অনেক ধ্যান করে, অনেক চিন্তা করে, সারাদিন ওইটা নিয়েই থাকে। এই যে পড়তেছে তখন সব সময় ভাবতেছে যে কোন প্রশ্নটা আমাদের আসতে পারে, কোন প্রশ্নটা আমরা কালকে পরীক্ষায় পাবো। এরকম করতে করতে দেখবেন যে 5-7টা প্রশ্ন তারা ইতোমধ্যেই যেন একটা কল্পনায় দেখে ফেলে যে এই 5-7টা প্রশ্ন আসবে। মানে ভবিষ্যতে কি আসবে ওই জিনিসটা বর্তমানে থেকেও কিন্তু একটু আন্দাজ করার একটা ক্ষমতা অর্জন হয় যখন আপনি খুব নিবিষ্ট মনে কোনো একটা কিছু নিয়ে পড়ে থাকবেন। এই জন্য এই যে মানুষ মেডিটেশন করে, ইয়োগা করে, এটা কেন করে? এটা হচ্ছে এই যে এই নিবিষ্ট মন অর্জন করার জন্য। এই নিবিষ্ট মনের ভিতরে যেরকম অনেক শান্তি থাকে, এরকম নিবিষ্ট মনের ভিতরে অজেয় জয় করার একটা সম্ভাবনাও কিন্তু, বা অজেয় জয় করার যে মেইন তাড়নাটা কিন্তু ওই মন থেকে আসে। এই জন্য আমাদের প্রত্যেককেই মনটাকে শান্ত করতে হবে এবং আমাদের মেইন ফোকাস যেটা বিসিএস হোক বা যেটাই হোক, ওই দিকে কনসেন্ট্রেট করতে হবে। এইটাই চাকরির পরীক্ষায় ভালো করার মূল শর্ত। খুব নিবিড়ভাবে একটা বিষয় লেগে থাকতে হবে এবং ওইটা তখন আপনি পাশ করবেন। এই পরীক্ষা ফেল করেন, যেটাই করেন একসময় পাশ করবেন। আপনাদের 2 বছর ওরকম গভীর মনোনিবেশ নিয়ে কোনো কিছু করেন, ওইটা আপনি সফল হতে বাধ্য। যদি সফল না হন সেক্ষেত্রে হয়তো এখানে না হয় অন্য কোনো জায়গায় সফল হবেন। এমন না যে সাফল্য এখন অর্জন হবে না, কিন্তু এক সময় হবে। কিন্তু যে নিষ্ঠাবান বা নিবিষ্ট মনের অধিকারী, এটা কিন্তু একবার যদি হতে পারেন, আপনার লাইফটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। আপনার তখন রিলেশনশিপ বা ফ্যামিলি সব কিছুই ভালো থাকবে, আপনার জীবন ভালো কাটবে। তো এই বিষয়টা এমনি বললাম যে আপনার পড়াশোনা করার ক্ষেত্রে মনোযোগ বাড়ালে কি উপকার হতে পারে, এটা সবার ক্ষেত্রেই কাজে লাগে। তো আমরা টপিকে চলে যাই, বেশি কথা বললে আবার বোরডম বাড়বে। আচ্ছা, আমরা ডেমোগ্রাফির প্রথম যে কনসেপ্টটা, আচ্ছা ডেমোগ্রাফি কিন্তু অনেক সূত্র, হয়তো 20-30টা সূত্র, এখান থেকে আমরা হয়তো 8-10টা আনছি। এই 8-10টা ভালো মতো বুঝবো এবং কনফিউশন যা আছে এটার ভিতরে, এটা আমরা দূর করার ট্রাই করব। তো এটাই হচ্ছে আমাদের বিষয়, যে এখান থেকে প্রশ্ন হবেই, এখান থেকে 3-4টা-5টা প্রশ্ন হবে, এটা শিওর। 3-4টা-5টা যা প্রশ্ন হয় তার অনেক কিছু এখানে কাভার করব। কিন্তু ঝামেলাটা হয় কি, যে ডেমোগ্রাফিতে যে ঝামেলাটা হয় যে একটা সূত্রের সাথে আর একটা সূত্র প্যাচ লেগে যায়। তো ওই প্যাচ লাগাটা দূর করতে হবে। একটা সূত্রের সাথে আরেকটা সূত্র যেন প্যাচ না লাগে, ওই ওই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হয়ে নেব। খুব সহজে আমরা পড়ব, খুব সহজে পড়ব এবং ওইটা ধারণ করব, নিজের ভিতরে ধারণ করব। এই ক্লাসে যা শুনতেছি তা যেন মুখস্থ হয়, পরবর্তীতে যেন এই ভিডিও দেখাই না লাগে। স্লাইড পড়বেন, মানে এই ভিডিও একবারই দেখবেন, মনোযোগ দিয়ে দেখেন। মনোযোগ দিয়ে কোনো কিছু যদি আপনারা করেন, মনোযোগ আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু একটা ভিডিও যদি পজ করেন আবার 1 ঘন্টা অন্য কাজ করেন, তাহলে কিন্তু এরকমভাবে মনোযোগ কিন্তু অর্জন হবে না। তাহলে মনোযোগ দিতে হবে এবং অ্যাওয়ারনেস বাড়াতে হবে নিজের স্বপ্নের দিকে। এটা হচ্ছে একটা প্রথম শিক্ষা। আমরা আসল শিক্ষায় ফিরে যাই। ক্রুড বার্থ রেট, যেটা আমরা অপরিশোধিত জন্মহার শিখছি, এটা কিছুই না, জাস্ট নর্মালভাবে মনে রাখবেন। এগুলো যদি পরীক্ষা আসে খুব সহজ, কিন্তু এটার ভিতরে আবার ছোট ছোট কিছু কথা আছে, এটা মাথায় রাখতে হবে। এই যে এরকম কথা বলে দেয় ডেমোগ্রাফির ভিতরে, এই রকম কথা বলে দেওয়া হয়, এটাই কিন্তু হচ্ছে প্যাচ লাগে। যে পার 1000 পপুলেশন ইন এ গিভেন ইয়ার, এই যে এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। যে কি, যে দ্য নাম্বার অফ লাইভ বার্ডস, এই প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য নাম্বার অফ লাইভ বার্ডস মানে কি, বয় প্লাস গার্ল, বয়ও থাকবে গার্লও থাকবে। 1000 পপুলেশনের ভিতরে 1 ইয়ার মানে 1 ইয়ার, 1000 পপুলেশনের ভিতরে 1 ইয়ারে কয়টা বয় প্লাস গার্ল জন্ম নিচ্ছে? লাইভ বার্ডস, দ্য নাম্বার অফ
লাইভ বার্ডস, ওখানে কিন্তু বলা হয় নাই মেল ফিমেল এসব কিছু বলা হয় নাই। এখানে বয় আর গার্ল দুইটাই কনসিডার হবে। যদি এমন হতো যে গার্ল জন্ম নিবে সেটা আলাদা বিষয়, ওইগুলো কিন্তু আসতেছে সামনে। ফর্মুলাটা কি, মানে সংজ্ঞাটার থেকে প্রশ্ন হইতে পারে, ফর্মুলা থেকে অঙ্ক আসতে পারে। ফর্মুলাটা কি, নাম্বার অফ লাইভ বার্ডস ইন এ ইয়ার, মানে এক বছরে কয়টা লাইভ বার্থ হইলো, আর মিড ইয়ার টোটাল পপুলেশন, মধ্যবর্তী পর্যায়ে মানে ওই বছরের মধ্যবর্তী পর্যায়ে কত পপুলেশন আছে, অথবা অন অ্যান এভারেজ কত পপুলেশন আছে, ওইটা দিয়েও এটা বের করা যায়। এটা একটা ছোট্ট একটা উদাহরণ দেখি, সহজ। ধরেন যে 30,000 বার্থ ইন এ ইয়ার, পপুলেশন আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 20 লক্ষ লোকের 30,000 বার্থ হয়ে গেছে এক বছরে। দেখছেন বাংলাদেশে এগুলো সম্ভব, জাপানে তো চাইও করানো যায় না, বুঝছেন? তো এই বিষয়গুলো একটু আপনাদের যখন পরিকল্পনাবিদ হবেন, আমাদের জন্মহান আরেকটু কীভাবে কমানো যায়, কারণ জনসংখ্যাটাই তো আমাদের মেইন সমস্যা। আসলে এখন মেইন সমস্যা না, যা সমস্যা আগেই ঘটে গেছে, এখন আমরা তাও অনেক ভালো পর্যায়ে আসছি। একটা পর্যায়ে এরকম ছিল যে 10-12টা ছেলে পেলে একটা মানুষের, নাকি অদ্ভুত অবস্থা, 12টা ছেলে পেলে, নামই মনে থাকতো না আমার হইলে। হ্যাঁ, তো 12টা ছেলে পেলে, জমি ছিল ধরেন যে কত একর, তো কি একটা অবস্থা হয়তো আল্লাহ জানে। অবশ্য তখন কৃষি প্রধান দেশ ছিল, তো তখন এই কৃষি ক্ষেত্রে আবার কাজে লাগতো, অতগুলা ছেলে থাকলে তারা আবার তাদের জন্য সুবিধা ছিল। তো যাই হোক, মানে ওই যে যেটা বললাম 12 জন 14 জন ছেলে পেলে যখন হয়েছে, ওই যে জনসংখ্যাটা বাড়া শুরু হয়েছে, ওইটা কিন্তু আমরা নিয়ন্ত্রণে হয়ে যে এখন 1.5 জন 2 জন 2.5 জনে আনছি, এটা কিন্তু বড় অর্জন। মানে যা ক্ষতি হওয়ার মনে হচ্ছে আগে হয়ে গেছে, এখন তারপরেও আমাদের অনেক কিছু করার থাকে। 2.5 থেকে 2-তে নামায় আসলেও অনেক লাভ। তো যাই হোক, ওই আলোচনায় গেলাম না, মানে এইগুলো আসলে ডেমোগ্রাফির ভিতরে এইসব আলোচনা হবেই স্বাভাবিক। তাহলে 30,000 বার্থ হইলো, তাহলে ক্রুড বার্থ রেট কত? এটা কি সহজ একটা হিসাব, সেটা কি ইন এ ইয়ার বলেই দিয়েছে 30,000, তাকে ভাগ করবেন কি দিয়ে, মিডিয়ার টোটাল পপুলেশন দেওয়া আছে, প্রশ্ন সরাসরি এভাবে থাকতে পারে। তাইলে অ্যান্সার কিন্তু 15/1000 পপুলেশন, মানে প্রতি 1000-এ 15 জন করে বেড়ে গেছে। তাও কিন্তু খুব বাড়ে নাই, এর চেয়ে তো বেশি ছিল, তখন তো মনে হয় 1000-এ 200 করে বাড়তো, এই অবস্থা আর কি, কথার কথা। তো তখন একটা উৎসব যখন হইতো, পুরা পুরা গ্রামই মনে হয় যে ভাই বোন দিয়ে ভরা, এরকম একটা অবস্থা। তো ইম্পর্টেন্সটা কি, এটা খুব সহজ একটা টেকনিক, এটা সবচেয়ে নর্মাল একটা টেকনিক, পপুলেশন গ্রোথের ট্রেন্ড বের করার একটা নর্মাল টেকনিক। সমস্যা আছে, এটা কিছু সমস্যাও আছে এই বার্থ টেকনিকের। এজ স্ট্রাকচার নেয় না, অর্থাৎ কোন মহিলাদের থেকে বেশি জন্ম নিচ্ছে, এটা কি 19 বছর বয়সী মহিলা বেশি সন্তান জন্ম দিচ্ছে, নাকি আবার ওইদিকে 40 বছর বয়সী মহিলারা বেশি সন্তান জন্ম দিচ্ছে। তো এখন দেখেন 40 বছর বয়সী মহিলারা তো এখন সন্তান অনেক কম জন্ম দেয়, একসময় তারাও দিত, অনেক বেশি দিত, মানে এখন ওইটাও কমে আসছে। এই যে এজ স্পেসিফিক ব্যাপারগুলো, এটা কিন্তু এই ক্রুড বার্থ রেটে আসে না। তো ক্রুড বার্থ রেট এজ স্ট্রাকচারকে অ্যাকাউন্ট করতে পারে না, কনসিডার করে না, এটা একটা তার লিমিটেশন। এই লিমিটেশন, ইম্পর্টেন্স, এগুলো কিন্তু একদম মাথায় কনসেপচুয়ালি ঢুকায় নিতে হবে যেন বের না হয়, ঠিক আছে? আচ্ছা, পপুলেশন ক্যান নট ডিস্টিংগাইজ বিটুইন পপুলেশনস উইথ সিমিলার সিভিয়ার বাট ডিফারেন্ট ফার্টিলিটি প্যাটার্ন। অর্থাৎ ক্রুড বার্থ রেট যারা, এইসব পপুলেশন তারা বের করে ঠিকই, কিন্তু তাদের ফার্টিলিটি প্যাটার্নটা আসলে কি সেটা কিন্তু বের করতে পারে না। এটা আমরা পরে বুঝবো এটা আসলে কি বললো, এই লাইনটা একটু অ্যাডভান্স লাইন। এখন আমরা ইনিশিয়াল স্টেজে আসি, সামনে যাব, ফার্টিলিটি প্যাটার্নটা আসলে কি ওইটা আমরা পরে বুঝবো। এজ স্ট্রাকচার সেটা আমরা তো বললাম, পরে আরেকটু বুঝবো। মানে এখন জাস্ট এটা মুখস্থ করেন, সামনে কাজে লাগবে। আমাদের সব সাফল্যের একটা মূল মন্ত্র, অনেক কিছু না বুঝলেও মুখস্থ করে রাখতে হবে। এটা আপনারা জানেন, আমাদের জীবনে অনেক মুখস্থের কিন্তু অনেক বড় অবদান থাকে। একসময় বুঝে যাবো, যদি মুখস্থ করা থাকে কোনো একটা কিছু 2 বছর পরে যদি বোঝেন, তখন এই মুখস্থ করার জন্য তখন ওইটা ইজি হবে। আর যদি মুখস্থ করার ভয়ে ওইটা মুখস্থ করলেন না, 2 বছর পর যখন বুঝতে যাবেন দেখবেন যে বুঝতে যেও পারবেন না। এই জন্য কোনো কিছু না বুঝলে মুখস্থ করে নেবেন, এটা সমস্যার কিছু নাই, এক সময় বুঝতে হবে পরে, এটার শর্তে আর কি। এখন ক্রুড ডেথ রেট, ওই বার্থ রেট যা ছিল এখানেও তাই, এখানে শুধু নাম্বার অফ ডেটস ইন এ ইয়ার, আর কিছুই না, জাস্ট নাম্বার অফ ডেট। তাইলে সেম ভাবে আমরা 1000 পপুলেশন থাকবে,
মিডিয়ার টোটাল পপুলেশন অথবা এভারেজ পপুলেশন, একই কথা। ঠিক আছে, এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, ওটা সমস্যা নাই। আচ্ছা, এটার ছোট একটা ম্যাথও দিয়ে দিছি, সহজ একটা হিসাব। আচ্ছা, এটা কি একটা হেলথ কেয়ার সিস্টেম, মর্টালিটি রেট, এইগুলো আমরা মর্টালিটি ট্রেন্ডস, একটা দেশের মৃত্যুহার, স্বাভাবিক যে মৃত্যুহার দেখে আমরা তো প্রেডিক্ট করি, একটা খুব নর্মাল একটা আইডিয়া পাই একটা দেশ সম্পর্কে। ধরেন যে দক্ষিণ সুদান, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, বাংলাদেশ, এসব দেশের যদি আমরা সিডিআর দেখি, একটা খুব সহজ একটা মেজারমেন্ট, যদিও মেজারমেন্টটা 100% পরিশুদ্ধ না, পরিশুদ্ধ যদি হইতোই তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে আসতো, তখন আমাদের এই স্লাইড এখানেই শেষ হয়ে যাইতো, আর কিছুই পড়তে হতো না, পরীক্ষায় এগুলো আসতো। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে অনেক মহামানব জন্ম নিছে যারা অনেক কঠিন কঠিন সূত্র বানায় ফেলছে, এই জন্য স্লাইডও 20-30 পেজ হবে, আপনার পড়াশোনাও এখন কঠিন হয়ে যাচ্ছে। তো এই জন্য এটা খুবই সহজ মেজারমেন্ট, এর চেয়ে সহজ আর নাই। ক্লাস 5-এ এক সময় এই অঙ্ক হয়তো থাকবে। আচ্ছা, এই যে সেম ওইখানে যেসব সমস্যা ছিল এখানেও সেম সমস্যা, এজ ডিস্ট্রিবিউশন এটাকে কনসিডার করতে পারে না। আচ্ছা, অনেক সময় এরকম হইতে পারে যে কান্ট্রিজ উইথ ওল্ডার পপুলেশন, এর ইম্পর্টেন্ট একটা লাইন, কান্ট্রিজ উইথ ওল্ডার পপুলেশন মে হ্যাভ হাই সিডিআর ইভেন উইথ গুড হেলথ সিস্টেম, মানে যেসব দেশে অনেক বৃদ্ধ হয়ে গেছে, যেমন জাপান 100 বছর প্লাস, অনেক, ওইসব দেশ তো অটোমেটিক অনেক লোক মারা যাবে, কোনো একটা বছরে অনেক লোক মারা যাবে না। আর বাংলাদেশ যখন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আছে বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশে তো মারা যাবে কম। তো একজন লোক যদি জাপানের ওইটা দেখে প্রেডিক্ট করে যে জাপানে তো এই বছরে এত হাজার মারা গেল, তা বুড়া মানুষ ওরা তো মারা যাবেই, আর এখানে তো বুড়া মানুষ কম কম মারা যাবে। তো এটা দেখে কিন্তু অনেক সময় প্রেডিক্ট করা যায় না যে একটা দেশের হেলথ কেয়ার সিস্টেম ভালো কিনা। এটা পলিটিক্যালি কোনো একটা মানুষ বলতে পারে তার পার্টি নিয়ে, এই দেখেন আমার পার্টির সময় এই যে ভালো করছি, কিন্তু এমন হইতে পারে ওইটা হচ্ছে ওই সময় আরেকটা দেশে আবার বৃদ্ধ লোক বেশি ছিল। তো এরকম বিভিন্ন বিষয় থাকে। পরিসংখ্যানবিদরা কিন্তু অনেক বড় মিথ্যাবাদী হয়, এটা জানেন আপনারা। এটা কিন্তু পরিসংখ্যানকে অনেক ইজি, মানে কোথায় কোনটা কাজে লাগবে ওই রকমভাবে পরিসংখ্যানকে ওরা ব্যবহার করতে পারে। আচ্ছা, আমরা আরেকটু কঠিন সংজ্ঞার দিকে যাই। একটা কথা মনে পড়লো যে লাই, তারপরে হচ্ছে ট্রু লাই, স্ট্যাটিস্টিক্স, মানে মিথ্যা, ডাহা মিথ্যা, তারপরে আসে পরিসংখ্যান। একটা পরিসংখ্যানবিদের একটা কোটেশন এটা। এটা কিন্তু আমরা দেখছি যে অনেক পরিসংখ্যান যে ভুল থাকে আমাদের দেশে, এটা কিন্তু সত্য, আর ওই ভুলের কারণে কিন্তু খেসারত পুরা জাতি দেয়। হ্যাঁ, আচ্ছা, তো ফার্টিলিটি রেটসটা কি? ফার্টিলিটি রেট বিষয়টা হচ্ছে যে জেনারেল ফার্টিলিটি রেট মেজার্স নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 ওমেন, হ্যাঁ, অফ রিপ্রোডাক্টিভ এজ, ইউজুয়ালি এজড 15 থেকে 19, অর্থাৎ 15 থেকে 19 বছরের যেসব মহিলারা আছে, মানে যারা রিপ্রোডাক্টিভ এজ 15 থেকে 19, 49, সরি 15 থেকে 19 হলে তো হইতোই, 15 থেকে 49, মানে 15 থেকে 49 বছর বয়সী। হ্যাঁ, তো 15 থেকে 49 বছরই বয়সী মহিলাদের ভেতরে পার 1000 ওমেন এর ভিতরে কতজন লাইভ বার্থ হলো, মানে 15 থেকে 49 বছরই মহিলাদের ভেতরে কতজন লাইভ বার্থ হলো, এরকম একটা সহজ বিষয়। মানে ওইখানে আমরা কিন্তু টোটাল পপুলেশন কনসিডার করি, টোটাল পপুলেশনে কয়টা বার্থ, ওইটা ছিল ওই যে ক্রুড বার্থ রেট। আর 15 থেকে 49ধারী মহিলাদের সাপেক্ষে কত বার্থ, ওইটা হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট। এটাই পার্থক্য। আমরা এই যে বললাম না এজ কনসিডারেশন নেওয়া কিন্তু ছিল না, এজ স্পেসিফিক কোনো কনসিডারেশন ছিল না আগে, কিন্তু এবার কিন্তু এটা আসতেছে 15 থেকে 49। আচ্ছা, এই যে it focuses only on the segment of the population capable of giving birth, মানে 15 থেকে 49 বছরের মহিলারাই শুধু জন্ম দিতে পারে, 15 থেকে 49 বছরের ছেলেরা তো আর বাচ্চা প্রসব করতে পারবে না, তাই না? তো আগে আমরা যে সব দিয়ে গড় করলাম, ওইখানেই ভুলটা হয়েছে, যে আমরা যখন টোটাল দিয়ে ভাগ করতেছি তখন কিন্তু আমরা ওই ওদেরকেও কনসিডার করে নিচ্ছি যে ছেলেরাও মনে হয় গর্ভধারণ করবে, আসলে কিন্তু তা না। মানে আসলে এটা ওইটা মিন করে না, কিন্তু
মানে বোঝানোর জন্য বললাম যে আমরা যখন এজ স্পেসিফিক করি বা জেন্ডার স্পেসিফিক করে নেই, সেই ক্ষেত্রে এই জিনিসটা আরেকটু রিফাইন্ড হয়ে আসে, সূত্রটা আরেকটু রিফাইন্ড হয়ে আসবে এখানে, এটাই মেইন পার্থক্য। আচ্ছা, তো নাম্বার অফ লাইভ বার্ডস ইন এ ইয়ার, নাম্বার অফ ওমেন এজড 15 থেকে 19 ইন্টু 1000। এই যে 1000 জিনিসটা মাথায় রাখতে হবে, জিএফআর এর ক্ষেত্রেও 1000। দেখেন লাইভ বার্ড ইন এ ইয়ার ধরেন যে 60,000 আছে, ওমেন এজড 15 থেকে 49, 1 লাখ 12 লাখ, হ্যাঁ 12 লাখ ওমেন 60,000 জন্ম দিচ্ছে 15 থেকে 49। তাহলে দেখেন সিচুয়েশনটা কিন্তু খারাপ হবে, মানে এই রেটটা নিলে কিন্তু সিচুয়েশনটা খারাপ হবে, মানে ওখানে টোটাল দিয়ে ভাগ করছি ছেলে সহ, আর এখানে শুধু ওই 15 থেকে 49 দিয়ে ভাগ করতেছি। তাহলে ভাগফলের নিচে যদি মান কম হয়ে যাবে বা সংখ্যা কম, তাহলে রেটটা কিন্তু বেড়ে যাবে। কিন্তু এটা আমাদের এক্স্যাক্ট মেজার দেবে যে আমাদের যারা প্রজননশীল মহিলা, যারা সন্তান জন্মধারণে সক্ষম মহিলাদের ভিতরে কত একটা দেশে জন্ম নিচ্ছে, সেটা আরেকটু বেটার ফলাফল দিবে আমাদের। একটা 100 বছরের ছেলে মানুষ, সে কি আর বাচ্চা প্রসব করতে পারবে? কিন্তু আগের যে পরিসংখ্যানে কিন্তু আমরা ওইটাই নিয়েছিলাম। তো এটা কিন্তু একটা বিষয়। আচ্ছা, জিএফআরটা আমরা দেখলাম, সংজ্ঞা বুঝলাম, এজ স্পেসিফিক নেওয়া হয়, মহিলাদের একটা নির্দিষ্ট সময় কনসিডার করা হয় যে সময় তারা বাচ্চা নিতে পারে, 1000 জনের ভিতরে হতে হয়, এবং লাইভ বার্থ ছেলে মেয়ে সবাই, এই বিষয়গুলা মাথায় আমাদের মুখস্থ করে ফেলতে হবে দেখার সাথে সাথে। হ্যাঁ, আচ্ছা, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট এজ ওয়াইজ আগে দেখেন 15 থেকে 49, কিন্তু কেউ যদি বলে যে এই যে 23 বছর বয়সী এই সুন্দরী, এরা কতখানি বাচ্চা প্রসব করতেছে আমাদের দেশে, অথবা 49 বছর বয়সী একজন বৃদ্ধা, তারাও তো বাচ্চা প্রসব করার সংজ্ঞার ভিতর পড়ে, তারা কয়টা বাচ্চা প্রসব করতেছে, কোনো একটা লোকের যদি এটা জানার আগ্রহ হয়, ঠিক আছে, আগ্রহ হইতেই পারে, তখন সে এই মেজারমেন্টটা দেখবে। আচ্ছা, 15 থেকে এখানে টোটাল যারা প্রজননশীল মহিলা, যারা বাচ্চা ধারণ করতে সক্ষম, হ্যাঁ, তো তারা 7টা এজ গ্রুপে তাদেরকে ভাগ করা হয়। 15 থেকে 19, ঠিক আছে, 15 থেকে 19 যেটা, এটা একটা এজ গ্রুপ, প্রথম যে এজ গ্রুপটা। 20 থেকে 24 এজ গ্রুপ, 25 থেকে 29 এজ গ্রুপ, 30 থেকে 34, এরকমভাবে 45 থেকে 49, 7টা এজ গ্রুপ হয়। এই 7টা যে এজ গ্রুপ, 1 2 3 4 5 6 7, এই 7টা এজ গ্রুপ আলাদা আলাদা করে আমরা হচ্ছে লাইভ বার্থ এখন এখানে বের করব। 7টা এজ গ্রুপে আলাদা আলাদা লাইভ বার্থ। আচ্ছা, নাম্বার অফ লাইভ বার্থস টু ওমেন ইন এজ গ্রুপ আই, কোনো একটা স্পেসিফিক এজ গ্রুপ 20 থেকে 24 বা যাই হোক এস এফ আর আই। তো আমরা এই সূত্রটা যদি এভাবে লিখি, এ এস এফ আর ইকুয়াল টু ধরেন যে সূত্রটা এরকম লিখলাম, এস এফ আর ইকুয়াল টু বিআই পিআই ইন্টু 1000। এটার মানে কি? এটার মানে হচ্ছে নাম্বার অফ লাইভ বার্থ টু ওমেন ইন এজ গ্রুপ আই, এই যে আই এজ গ্রুপ ধরলাম, এই যে 20 থেকে 24 এটাই ধরি, তো তাদের হচ্ছে কতগুলো লাইভ বার্থ হয়েছে এবং ওই এজ গ্রুপে কতগুলো মহিলা আছে, মানে 20 থেকে 24-এর মধ্যে কতগুলো মহিলা আছে, এবং নাম্বার অফ ওমেন ইন দ্যাট এজ গ্রুপে, যেটা পিআই দিয়ে বোঝানো হয়েছে, আর 1000 দিয়ে গুণ করবো। তাহলে এটা উদাহরণ দেখি, লাইভ বার্থস টু ওমেন এজড 20 থেকে 24, এটা ধরেন যে 12,000 আছে, ওমেন এজ 20 থেকে 24 2,40,000। তো ওরাই তো আসলে বেশি বার্থ দেবে, তাই না? 15 থেকে 19, 20 থেকে 24 এজ গ্রুপটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি উৎপাদনশীল, মানে বাচ্চা জন্মদান এরাই বেশি করে। তো এএসএফআর 20 থেকে 24, সেখানে তাহলে ভাগ করে দেবো, এই দুটা মেজারমেন্ট যদি দেওয়া থাকে ভাগ করে 1000 দিয়ে গুণ করব। তাহলে কি হইলো? এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট মেজার্স দ্য নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 ওমেন, 1000 জনে কয়টা লাইভ বার্থ হয় ইন এ স্পেসিফিক এজ গ্রুপ, কোনো একটা স্পেসিফিক এজ গ্রুপে, হয়তো 30 থেকে 34, আপনাকে বললো একটা ডাটা দিয়ে বললো যে 20 থেকে 24-এর জন্য এএসএফআর বের করো, আপনি যদি ভুল করে ওখানে 15 থেকে 19
বের করে ফেলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এইবার আসেন যে টোটাল ফার্টিলিটি রেট। আমরা এজ স্পেসিফিক টোটাল ফার্টিলিটি রেট পড়ার পর যা যা পড়লাম ওটা আরেকটু আমরা বুঝবো, একটু রিক্যাপ করব, কারণ এর মাথা পাগল হয়ে যায়। এগুলো কনসেপ্ট কি যে একটার সাথে একটা রিলেশন এতটা বেশি যে মানে ওই যে কোরিলেশন 1 এই টাইপের অবস্থা, হ্যাঁ, যে মাথা পাগল হয়ে যায়, সূত্রগুলো একই টাইপের লাগে দেখে। আচ্ছা, এখানে দেখেন যে ওই যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট যেগুলো আমরা বের করছি ওইগুলো যদি আমরা সাম করি, সাম করে এজ গ্রুপের যে আমাদের কি বলে রেঞ্জ, মানে 19 থেকে 20 থেকে 24, 15 থেকে 19, তাহলে কি 15, 16, 17, 18, 19, ঠিক আছে? তো 15 থেকে 19 ইন্টার পাস যেসব মেয়ে, তো ওই 15 থেকে 19 গ্রুপটা যদি বের করতে বলে, আপনি যদি অনার্স পাস গ্রুপ বের করেন তাহলে কিন্তু ভুল এস্টিমেট আসবে এএসএফ এর ক্ষেত্রে যেটা বলছিলাম। আর এখানে যেটা হবে ওই যে 15 থেকে 19, 25 থেকে 29 বা যা যা যত এজ গ্রুপে যা আছে সবগুলা যোগ করতে হবে এবং গুণ করতে হবে 5 দিয়ে। 5 কেন? এই যে 15 থেকে 19 মানে কি 15, 16, 17, 18, 19, 5, 20, 21, 22, 23, 24, 5, এই যে ডিফারেন্স একটা রেঞ্জ যেটা, সেটা দিয়ে গুণ করলেই আমরা এই টোটাল ফার্টিলিটি রেটটা পাবো। আচ্ছা, তো এই সংখ্যাটা সহজে আমরা 5 সামেশন ASFR ফর ইচ এজ গ্রুপ। এখন কোনো কোনো বইতে এটা 1000 দিয়ে লেখা থাকে, 1000 দিয়ে লেখা থাকলে এটা ভুল না, ওটা কিন্তু ইন্টারপ্রিটেশনটা ওইরকম হবে যে দেখেন সংখ্যাটা এবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে পার্থক্যটা কি। TFR এস্টিমেটস, এই যে স্ট্যাটিস্টিক্সের খুবই গুরুত্বপূর্ণ কথা যে প্রেডিক্টস, এস্টিমেটস, এখানে কিন্তু প্রেডিক্ট না বলে এস্টিমেট বলাটা বেটার, আর আমরা এস্টিমেট করতেছি সামনে কত হবে। এভারেজ নাম্বার অফ চিলড্রেন এ ওম্যান, এই এ ওম্যান আছে না, এই জন্য 1000 আমরা দেই না। এখন যদি বলি অফ চিলড্রেন পার 1000 ওমেন, তখন আমরা 1000 দিব। তাইলে ওখানে প্রশ্নে যদি আসে পার 1000 ওমেন, তখন কিন্তু আমরা 1000 দিয়ে গুণ করে অ্যান্সার বের করব। আর যদি বলে পার ওমেন, তাহলে TFR বের করতে বলে পার ওমেন হলে 1000টা গুণ করব না, সেক্ষেত্রে আমরা অঙ্ক আসলে একটু বুঝতে পারবো। আচ্ছা, তাহলে কি হলো যে 15 থেকে 49 এজ গ্রুপের মধ্যে, অর্থাৎ টোটাল রিপ্রোডাক্টিভ ইয়ারে একটা ওমেন কতগুলা সন্তান প্রসব করে, এটার একটা মেজারমেন্ট দেয়। আচ্ছা, মানে কি যে একটা, এটা ইন্টারপ্রিটেশনটা এরকম যে একটা মহিলা ধরেন যে 15 থেকে 49 বছর পর্যন্ত সে সন্তান ধারণ করতে পারে, এই বছর পর্যন্ত বেঁচে থাকে, আলহামদুলিল্লাহ সে 15 থেকে 49 বছরেই বিভিন্ন এজ গ্রুপে সে সন্তান জন্ম দিছে, ধরেন 10-12টা হয়ে গেছে, ক্রিকেট টিম ধরেন তৈরি হয়ে গেছে তার বাসায়। তো এরকম কোনো একজন মহিলার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সে কিন্তু আমাদের অঙ্কের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ ওই অঙ্কটা তাকে দিয়েই করা যায়। তাই সে বিভিন্ন এজ গ্রুপে যতগুলা করে সন্তান জন্ম দিল, ওইগুলা যোগ করে 5 দিয়ে গুণ করে দিবেন, তাইলে ওই মহিলার জন্য টোটাল ফার্টিলিটি রেট, মানে সে 15 থেকে 49 বছর বয়সে টোটাল লাইফ স্প্যানে তার টোটাল ফার্টিলিটি রেট হবে হচ্ছে কি, প্রত্যেকটা এজ গ্রুপে তার যে সন্তান জন্মদানের ASFR, ওটাকে 5 দিয়ে জাস্ট গুণ করতে হবে। অর্থাৎ সহজ কথা, ASFR-কে আমরা সামেশন করলে যা পাই সেটাই TFR। TFR হচ্ছে ASFR-এর সাথে এরকমই সম্পর্ক। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে এই ডাটাটা দেখি 15 থেকে 19 এজ গ্রুপে আমাদের কি আছে। ASFR ডাটা কি 40, 120 এরকম সন্তান জন্ম দিছে ধরেন, হ্যাঁ, যে 15 থেকে 19-এ 40, 20 থেকে 24-এ 120, এরকমভাবে সন্তান জন্মদানের জন্য একটা ডাটা সেট দেওয়া আছে যে এরকম বিভিন্ন এজ গ্রুপে সন্তান জন্ম দিছে। এইটা ওই মহিলা কিন্তু একা দেয় নাই, এটা ধরেন যে একটা টোটাল পপুলেশনের থেকে আমরা দেখা গেছে এভারেজ একজন মহিলা তো আর 200 সন্তান দেবে না, তাই না? তো এই জন্য সব মহিলা, মানে আমি ওখানে একটা উদাহরণস্বরূপ দেখাইছিলাম, ওনাকে নিয়ে দেখাইছিলাম, কিন্তু এখানে আমরা কনসিডার করি কি যে একটা টোটাল দেশের পপুলেশনের ভিতরে 15 থেকে 19-এ কয়জন, না 15 থেকে 19 বছর বয়সী মহিলারা কতগুলা করে জন্ম দিছে সন্তান পার 1000-এর ভেতরে, এরকমভাবে আমরা প্রত্যেকটা, এগুলো কিন্তু প্রত্যেকটা ASFR
ফর এজ গ্রুপ 15 থেকে 19, এই প্রত্যেকটাই কিন্তু এএসএফআর, প্রত্যেকটা ওই এজ গ্রুপের জন্য এএসএফআর। এটা 20 থেকে 24। তাহলে এখন কি করব, টিএফআর যখন বের করব আমরা কি ওই গুণ পাস করে দিছি না, জাস্ট সাম অফ 5, সরি সাম অফ এএসএফআর, মানে টিএফআর এর সূত্র যদি এভাবে একটু লিখি, সাম অফ, ওই যে এএসএফআর এর ক্ষেত্রে কি ছিল, ওই যে বিআইপিআই ছিল না, বিআইপিআই ইন্টু 1000, আর এখানে 5, আর আই ইকুয়াল টু 1 থেকে 7, 7টা এস গ্রুপ না। আচ্ছা একটু ভালো করে লিখি দাঁড়ান, এই যে এখানে কিন্তু একটা 5 থাকবে, বুঝছেন, এই যে একটা 5, আর আই এর মানটা 1 থেকে 7, আর এই জিনিসটা কিন্তু এএসএফআর। আর টিএফআর এর ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট ওটা সাম করে দেই, 5 দিয়ে গুণ করি। 5 হচ্ছে রেঞ্জ 15 থেকে 19-এ 5, এই জন্য 35 থেকে 39-এ 5, আর আই 1 থেকে 7 কি 7টা এজ গ্রুপে ভাগ করা হয়েছে, টোটাল মায়েদেরকে 7টা এজ গ্রুপে ভাগ করা হয়েছে। এটা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ে এগুলা পড়ানো হয়, স্বাভাবিক বিষয়। এজ গ্রুপের বেসিসে এগুলো যদি আমরা শিখবো তখনই কিন্তু আমরা পলিসি মেক করতে পারবো, তাই না? দেখা গেলো 30 থেকে 34 এর জন্য পলিসি নিলাম, ওইদিকে 40 থেকে 44-এর খারাপ অবস্থা, দেখা গেল যে তারা হচ্ছে অনেক সন্তান দেওয়া শুরু করছে। তো এরকম বিষয় কিন্তু আমাদের এই জন্য শিখতে হয়, যারা সোশ্যাল সায়েন্সে পড়ে, তারপরে যারা পপুলেশন স্টাডিজ পড়তেছে, স্ট্যাটিস্টিক্সেও এটা কোর্স আছে, ডেমোগ্রাফি বা ফ্যামিলি প্ল্যানিং ক্যারিয়ারে যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করে, এবং তারা কাজ করেন না তা না, নাহলে আমাদের দেশে যদি এখনও ওরকম ক্রিকেট টিম হতো প্রত্যেকটা বাসায়, তাহলে কি অবস্থা হতো চিন্তা করেন। আচ্ছা, তাহলে আশা করি টিএফআরটা আমরা বুঝতে পারছি, এএসএফআর যেটা সেটাই সাম করে দেব, এটার অঙ্ক আসবে যাই হোক। ও আচ্ছা, যেটা বললাম, এই যে এই অঙ্কে দেখেন আমি দেখাইছি কি ভাগ 1000, অর্থাৎ এই সূত্রের সাথে জাস্ট ভাগ 1000 করছি। ভাগ 1000 করলে কি হবে, এই 1000টা কেটে যায়, এই 1000 কেটে গেলে কি হয়, 1.81 চিলড্রেন পার ওমেন, প্রত্যেকটা এজ গ্রুপের নিয়ে আমরা ভাগ করে দেখছি যে অন অ্যান এভারেজ প্রত্যেকটা এজ গ্রুপ মিলায় 1.81 চিলড্রেন পার ওমেন। এই যে পার ওমেন আছে না, এই জন্য টিএফআর যদি পার ওমেনের বেসিসে নেই সেই ক্ষেত্রে আমরা 1000 বাদ দিয়ে দেব। তো নর্মালি টিএফআর কিন্তু পার ওমেন বেসিসে নেওয়া হয়, কিন্তু আমি যে আজ স্যারের বইতে দেখছি উনি 1000 দিয়ে গুণ করছে, তো এই জন্য এটা বলে নিলাম আসলে। তারপরে আমি কিছু ভিডিও দেখছিলাম, তো ওখানেও দেখছি যে ওরা আবার 1000 দিয়ে গুণ করে না, তো এটার বেসিসে এটা দেখলাম যে ইন্টারপ্রিটেশন যেটা 1-এর মধ্যে যদি হয় তাহলে 1000 ভাগ করে দিবেন, আর 1000-এর জন্য যদি বলেন সেই ক্ষেত্রে, বা প্রশ্নে যদি ওরকম আসে, বা প্রশ্নে যদি কিছুই না বলা থাকে, আপনারা অপশন দেখবেন, অপশনে যা আছে ওই অনুসারে। অপশনে যদি 1.81 চিলড্রেন পার ওমেন থাকে তাহলে কিন্তু ওই 1000 ভাগ দিয়ে হবে, মানে আমার সূত্রটার মতো হবে। আর অপশনে যদি 1.81 না থাকে, 181 পার 1000 এরকম কিছু থাকে, তো অথবা 181ই থাকে, এটা কিন্তু লজিক্যালি বুঝে নিতে হবে যে 181 জন তো আর একজন ওমেন দেবে না, সে তো 1000 জন ওমেনই সেটা দেবে। আচ্ছা, গ্রস রিপ্রোডাকশন রেট। আচ্ছা, এখান থেকে ঝামেলা শুরু হইল। ঝামেলা শুরুর আগ পর্যন্ত আমরা যা যা পড়ছি ওইটা একটু রিমাইন্ড করে আসি, কারণ আমার সামনে একটু ঝামেলা আছে, একটু কনফিউজিং জিনিস আসতেছে সামনে। এটা আমার স্টুডেন্ট লাইফে এগুলো অন্যতম কনফিউজিং জিনিস ছিল, এটা জিআরআর এনআরআর, এটা এখনও কনফিউজিং, মানে আমি নিজে এখনও কনফিউজড, তারপরেও আপনাদের বোঝাবো, ট্রাই করব বোঝানোর। আচ্ছা, তো আমরা যা যা শিখছি দেখেন, প্রথমে আমরা কি শিখছি, প্রথমে বলেন তো কি শিখছি আমরা? প্রথমে শিখছি হচ্ছে এটা শিখছি আমরা প্রথমে, দেখছেন, স্ট্যাটিস্টিক্স ক্লাস 4। যাই হোক, আমরা আলোচনা করি যা যা শিখছি, মানে এখন আলোচনার মাধ্যমে আমরা দেখবেন যে সব পড়া হয়ে গেছে। ট্রুথ বা ট্রেট, বা বয় প্লাস গার্ল 1 ইয়ার পার 1000 পপুলেশনের ভিতর ছেলে মেয়ে সবাই আছে, এখানে আলাদা করা হয় না মেয়েদের। আমরা এটাই সমস্যা, এজ স্ট্রাকচার নেওয়া হয় না, ফার্টিলিটি প্যাটার্ন নেওয়া হয় না। এখন বুঝছেন না, বলছিলাম না, এটা বুঝবেন পরে। সিবিআর বা ডিফারেন্ট ফার্টিলিটি প্যাটার্ন যেটা, এটাকে সে কনসিডার যে করতে পারে না,
ডিফারেন্ট ফার্টিলিটি প্যাটার্ন বলতে কি বোঝানো হয়েছে? এই 15 থেকে 19-এর একটা প্যাটার্ন, 20 থেকে 24-এর একটা প্যাটার্ন। এই সিবিআর যে, সে তো মহিলাদেরই কনসিডার করে না, হ্যাঁ, বাবা মা সবাইকেই কিন্তু ভাগ দিয়ে দিচ্ছে ওখানে, দেখছেন? তো ও আবার ফার্টিলিটি প্যাটার্ন কেমনে কনসিডার করবে, তাই না? ও তো জেন্ডার, সেক্স এইগুলোই কনসিডার করতেছে না, যে সেক্স রেশিও আচ্ছা সামনেগুলো আসতেছে, তো ওইটাকেই কনসিডার করতেছে না যে সে হচ্ছে কোন জেন্ডারের ভিতরে পড়তেছে। তাহলে তার ভিতর আবার এজ স্পেসিফিক তো করার প্রশ্নই আসে না, ঠিক আছে? আচ্ছা, তো ক্রুড ডেথ ব্রেথ একই জিনিস, যা বলছি তাই। ওইখানে শুধু বার্থ, এইখানে শুধু ডেথ, সেম। ওই যে মর্টালিটি ট্রেন্ড দেয় না, ওইখানে ফার্টিলিটি ট্রেন্ড, ফার্টিলিটির সাথে মর্টালিটি, মানে জন্মের সাথেই তো মৃত্যু। একজন যখন জন্মাবে একটা শিশু, প্রকৃতির সাম্যাবস্থা রক্ষা হয়ে যাবে, আর একটা মানুষ যখন মারা যাবে। মানে আমরা কথা বলার সময় কিন্তু কত লাখ লাখ মানুষ পৃথিবীতে মারা গেছে, এটার কিন্তু হিসাব নাই, তাই না? আবার অনেকে জন্মও নিচ্ছে, এক জায়গায় আনন্দ, এক জায়গায় দুঃখ। এটাই হচ্ছে মানুষের জীবন। তো এই জন্য এই পড়াশোনা নিয়েও আমরা সিরিয়াস থাকবো, এমন না যে এটার পিছনে জীবন দিয়ে দিব। আচ্ছা, জিএফআর আমরা কি শিখছি যে 15 থেকে, এই যে এবার আসলো আমাদের মায়েদের শুধু কনসিডার করা হলো, ইউজুয়ালি এজড 15 থেকে 49, এটা হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট। আচ্ছা, এবার মায়েদেরকে ভাগ করা হলো আবার 15 থেকে 19, 20 থেকে 24 এরকমভাবে ভাগ করা হলো, এবং পপুলেশন ভাগ করা হলো মায়েদেরকেই ওই নির্দিষ্ট স্পেসিফিক এজ গ্রুপে 1000 জনের ভেতরে। টিএফআর কি করলো, ওই প্রত্যেকটা এজ গ্রুপকে নিয়ে আবার সাম করলো, সেটা হচ্ছে টিএফআর। এবং আমরা একটা অঙ্কও দেখছি, এএসএফআর ডাটা দেওয়া আছে, সেখান থেকে আমরা টিএফআর পাইছি। হ্যাঁ, তো অনেক কিছু শিখে ফেলছি, এত কিছু শিখছি যে যারা টানা ভিডিও দেখছেন, আশা করি মাথা একটু পাগল হওয়ার কথা। যদি না হয় তাহলে আপনাকে সেলুট, আপনি হয়তো ফার্স্ট সেকেন্ডও হইতে পারেন। আচ্ছা, যাই হোক, এই যে গ্রস রিপ্রোডাকশন রেট, গ্রস রিপ্রোডাকশন রেট, এটা কি? এটা খুব সহজ, এটা দেখলে পরে ভয় লাগবে, মানে সংজ্ঞা টঙ্গা দেখার দরকার নেই, একটু দেখাই তাও, মানে সংজ্ঞা দেখায় আমরা আসল আলোচনায় আসতেছি। আচ্ছা, সহজ একটা জিনিস আছে যে টিএফআর যা আছে, টিএফআর এর সাথে যদি আমরা অন অ্যান এভারেজ 0.5 বা এরকম টাইপের গুণ করি, তাহলে আমরা জিআরআর পাই। এটা এটা কোথাও লেখা নাই, বুঝছেন? কিন্তু একটা সংজ্ঞা, কিন্তু এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটা কি বলে যে, এটা প্রতিষ্ঠিত খুব একটা সংজ্ঞা না, কিন্তু কাজে দেয়, এরকম একটা সংজ্ঞা। টিআরআর ইন্টু পোর্শন অফ ফিমেল বার্থ। এই দেখেন মজার একটা সংজ্ঞা, জিআরআর মানে কি, টিএফআর যা বের করছেন না, ওর সাথে জাস্ট ফিমেল বার্থ গুলা পোর্শন। এতক্ষণ তার মানে দেখেন, আমি পুরুষদের কিন্তু কাটতে কাটতে নাই করে দেবো শেষে, বুঝছেন? মানে পুরুষ জাতি নাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে কি ছিল, সব পুরুষ মহিলা সহ কনসিডার করছিলাম, তারপরে কি করলাম, সব পুরুষকে বাদ দিয়ে দিলাম, তারপরে কি করলাম, মহিলাদের ভাগ করলাম আরো, এবং তারপরেও কিন্তু ঠিক ছিল, উপরে কিন্তু ছেলে মেয়ে সবাই জন্ম নিচ্ছিল, ঠিক আছে। আর এইখানে এসে আমরা পুরুষদের পুরাপুরি বাদ দিয়ে দিলাম, মানে মায়েরা কতজন নতুন মা জন্ম দিচ্ছে, অর্থাৎ মেয়েদের জন্ম দিচ্ছে, তারাই তো পরে মা হবে। এই যে তারাই যে পরে মা হবে, এটার মাধ্যমে কিন্তু সংজ্ঞাটা আবার দুই রকম হয়ে যাবে। তো এই যে বললাম না, এটা মাথা, মানে আমার যেহেতু মাথা পাগল হয়েছে, আপনাদেরও একটু মাথা পাগল হবে এখন। এই সহজ এই সংজ্ঞাটা একটু মাথায় রাখবেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন এখান থেকে শুধু এটাই আসে, বুঝছেন? তাহলে খুব সহজ হবে, মানে এগুলোর জন্য ধরাই লাগে না, তাহলে আরো সহজ। টিআরআর দেওয়া থাকলো, আর বললো পোর্শন অফ ফিমেল বার্থ কত, তারপর বললো জিআরআর কত, মানে ক্লাস 1-এর বাচ্চাও এটা পারবে। এরকম যদি আসে তাহলে তো হয়ে গেল, কিন্তু এরকম যদি না আসে, না আসলে কি হবে, এটার জন্য একটু বোঝেন। তো গ্রস রিপ্রোডাকশন রেটটা কি, এভারেজ নাম্বার, আমি কিন্তু কথার মাধ্যমে কিন্তু বলে দিছি সংজ্ঞা, এখন দেখবেন যে বলা হয়ে গেছে। দ্য গ্রস রিপ্রোডাকশন রেট ইজ দ্য এভারেজ নাম্বার অফ ডটার্স, এই যে দেখছেন, ওই যে ডটার্স চলে আসছে, এ ওমেন উড হ্যাভ, মানে ওমেন, ওমেন জন্ম দেবে কত, দেখছেন? এই যে সংজ্ঞাগুলো রিফাইন হয়ে আসে কিভাবে, এই যে ওমেন যখন ওমেন জন্ম দেবে, তখনই তো আমরা বুঝতে পারবো ভবিষ্যতে কতগুলা ওমেন আমাদের কাছে আসতেছে, ওই ওমেনরাই তো আবার বাচ্চা দেবে। তার মানে কি, একটা দেশে যদি ওমেন বাড়তে থাকে, ওই রেশিওটা যদি বাড়ে, যারা কিনা ফার্টিলিটির অধিকারী,
তারাই তো জনসংখ্যা আবার বাড়াতে পারবে। পুরুষ বাড়লে তো জনসংখ্যা ওই ক্ষেত্রে বাড়বে না, মহিলা বাড়লে কিন্তু সেক্ষেত্রে বাড়বে। তো এই যে আগে যেটা ছিল যে একজন পুরুষ 4টা 5টা 6টা 7টা যদি বিয়ে করতো, সেক্ষেত্রে মানে যাই হোক 4টাও যদি বিয়ে করে, আমরা যদি ধর্মীয়ভাবে দেখি তো 4টা বউ, তো 4টা বউয়ের কিন্তু 3টা করে 12টা বাচ্চা। তো এখন কিন্তু একটা বউয়ের 12টা বাচ্চা হবে না। তো এখন এই যে আমাদের বউয়ের সংখ্যা কমে আসছে, দেখেন অটোমেটিক বাচ্চার সংখ্যা কমে আসছে। এটা প্রমাণ করে কি, এই সূত্রটা আমাদের একটা মেজারমেন্ট দেয় বা বলে যে মা যদি জন্ম নেয় আরও বেশি, অর্থাৎ মেয়ে যদি জন্ম নেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্টিলিটি রেট আরও বাড়তে থাকবে। মানে একটু সহজে বোঝানোর জন্য এটা বললাম। কনসেপ্টগুলো এখন একটু দেখি। যে ওমেনই ডটার জন্ম দেবে, এটা মেইন কনসেপ্ট। ডিউরিং হার লাইফ টাইম ইফ শি এক্সপিরিয়েন্স দ্য কারেন্ট এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, মানে ওই মহিলাটা হচ্ছে কি প্রত্যেকটা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট পার করে আসতেছে, এটা কাহিনী। এবং একজন মহিলা মেয়ে সন্তান জন্ম দেবে, এটা বলছে, মেয়ে সন্তান জন্ম দেবে, এই জিনিসটা এখানে বলছে। তো এই গ্রস রিপ্রোডাক্টিভ রেট যেটা, ওইখানে মনে আছে কিনা যে টিআরআর এর সংজ্ঞাটা আমাদের কি ছিল? এই যে টিআরআর, সরি টিআরআর আবার কি, টিএফআর এটা ছিল না। জিআরআর যখন হবে সেম এগুলাই থাকবে, সেম এটা লিখবেন, কিচ্ছু না। আচ্ছা, টিএফআর যেটা আমরা দেখলাম না যে 0.5 দিয়ে গুণ করলে জিআরআর পাওয়া যায়। 0.5 কেন? কারণ ধরে নেই যে মেয়েদের সংখ্যা অর্ধেক বা এরকম টাইপের। আমরা ইন জেনারেল দেখেন, আমরা দেখছিলাম না যে একসময় এরকম দিনও আসবে মেয়েদের সংখ্যা নাকি অনেক বেশি হয়ে যাবে, ছেলেদের সংখ্যা কমে আসবে। এটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে। বাংলাদেশেও কিন্তু এখন মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। এটা বিভিন্ন কারণ আছে। একসময় কিন্তু নারী শিশু হলেই কিন্তু ওইটা হচ্ছে অনেকে নিত না বা নষ্ট করে ফেলতো, এখন কিন্তু ওইগুলা নাই। এরকম আস্তে আস্তে কিন্তু এরকম একটা কারণ ছাড়াও আরও অনেক কারণ আছে। মানুষের চিন্তাধারা পরিবর্তন হচ্ছে, নারী ক্ষমতায়ন হচ্ছে, নারী শিক্ষার হার বাড়তেছে, নারীরাও সচেতন হচ্ছে, যার কারণে এখন ছেলে মেয়ের ওই পার্থক্যটা আস্তে আস্তে ঘুচে আসতেছে। যার কারণে মেয়ের সন্তান এখন কিন্তু বেশি হচ্ছে এবং ছেলেদেরকে সারপাস করে যাচ্ছে। আজ থেকে 200 বছর পরে হয়তো এরকম হবে যে 60% মেয়ে 40% ছেলে, এরকম আস্তে আস্তে কিন্তু হবে। তার মানে আমরা যে এরকম কথা শুনছি যে এক সময় নাকি কিয়ামতের আগে এরকম হবে, ওইটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তো ভবিষ্যতে এই সূত্রের কি অবস্থা হবে জানি না, তবে এখন এই সূত্র ঠিকঠাক আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে টিএফআর এর সাথে ওই 0.5 এরকম টাইপের রাফলি গুণ করলে চলে আসে। আর এই 0.5টা কি, ফিমেল বার্থের রেশিও, ঠিক আছে, রেশিও অফ ফিমেল বার্থ। অর্থাৎ এই সূত্র থেকে যদি আমরা লিখতে চাই জিআরআর, তাহলে কি হবে, ওই সেম ওইটাই আবার লিখবেন বিআই পিআই ইন্টু 1000, কিন্তু এর মাথার উপরে একটা এফ দিয়ে দিবেন। হ্যাঁ, এফ দেখি ফিমেল চাইল্ড কতগুলো জন্ম নিচ্ছে, যারা কিনা ভবিষ্যতে আবার হচ্ছে সন্তান জন্মধারণে সক্ষম, এরকম ফিমেল চাইল্ড। কিন্তু সন্তান জন্মধারণে সক্ষম কখন হয়? তখনই সে সন্তান জন্মধারণে সক্ষম হবে যখন সে ওই যে 15, 49 এইসব এজ গ্রুপে চলে আসবে, অর্থাৎ সে বেঁচে থাকবে। এটা নিয়েই এনআরআর, বুঝছেন? এই যে জিআরআর তো আমাদের সব ফিমেল চাইল্ডকে নিল, দেখছেন মানে রিফাইন্ড হইতে হইতে কোন জায়গায় আসলো। এনআরআর আমাদের কি বলবে? এনআরআর বলে কি যে ওর ভিতরে যারা আবার বেঁচে থাকবে, ধরেন যে ওমেনরা অনেকগুলা মহিলা জন্ম দিল, মানে মেয়ে জন্ম দিল, বাচ্চা মেয়ে, তার ভিতরে অনেকগুলা মেয়ে আনফর্চুনেটলি আগে মারা গেল। হ্যাঁ, তো কেউ কেউ আবার অনেকেই ধরেন যে 100 জন মেয়ের ভিতর 2 জন মারা গেল, আর 98 জন এই যে রিপ্রোডাক্টিভ এজের ভিতরে চলে আসলো, যারা কিনা পরে আবার তাদের মায়ের জায়গায় মায়েদের রিপ্লেস করবে। বুঝছেন, এই কথাটা ইম্পর্টেন্ট, যে তারা মা যখন মারা যাবে ওই মায়ের জায়গা তারা আবার মা হয়ে যাবে, অর্থাৎ তারা আবার ওই যে কি বলে ওই এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটগুলা এক্সপিরিয়েন্স করবে, তারা আবার জন্মদান করবে। ওইটাই হচ্ছে নেট রিপ্রোডাকশন রেট, অর্থাৎ মর্টালিটি কনসিডার করে, মানে মেয়েদের মধ্যে যেগুলো মারা গেল ওইগুলো বাদ দিয়ে দিলাম, যেসব মেয়ে বেঁচে থাকলো ওদেরকে কনসিডার যদি করি, সেটাই নেট রিপ্রোডাক্টিভ রেট। তো এই যে এই যে কথা আছে না যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট,
তো সার্ভাইভাল জিনিসটাই হচ্ছে পরিসংখ্যানে অথবা যে কোনো ক্ষেত্রে এই বেঁচে থাকার একটা নিয়ামক, যে সার্ভাইভাল রেট কত তার, তো ওইটাই আসবে এখানে, আর কিছুই না। সার্ভাইভাল রেট SI, অর্থাৎ ওই একই সূত্র থাকবে, জাস্ট SI দিয়ে গুণ করবেন, SI দিয়ে গুণ, আর কিচ্ছু না। এইটা আসে নেট রিপ্রোডাক্টিভিটি, SI আসে, এটা MCQ অনেকগুলো, মানে এর থেকে মিনিমাম 40-50টা MCQ করা যায় এতক্ষণ যা পড়াইলাম, বুঝছেন? এই যে দাগায় দাগায় যা দিছি এগুলা কিন্তু প্রত্যেকটা MCQর জন্য ইম্পর্টেন্ট। নেট রিপ্রোডাকশন রেট, সার্ভাইভাল রেট কখন আসবে? যখন নেট রিপ্রোডাকশন রেট হবে। আচ্ছা, এই দেখেন সেম ওই যে ASFR ইন্টু প্রপোর্শন ফিমেল বার্থস, ASFR প্রপোর্শন অফ ফিমেল বার্থস হলে কি হলো? GRR হলো। GRR এর সাথেই জাস্ট প্রবাবিলিটি অফ সার্ভাইভাল রেট টু এজ গ্রুপ ইন্টু 5, মানে সেম একই কথা, জাস্ট সার্ভাইভাল রেট দিয়ে গুণ করবেন, তাহলেই কি আসবে? কতগুলা মেয়ে বাচ্চা বেঁচে থাকলো ভবিষ্যতে যারা কিনা সন্তান ধারণের এজে যাবে, ওইটাই কিন্তু নেট রিপ্রোডাক্টিভ রেট। অর্থাৎ যেই মেয়েগুলা তার মায়েদের রিপ্লেস করবে, অর্থাৎ তারা আবার নতুন মা হবে, কিন্তু যারা মারা গেল তারা তো মাই হতে পারলো না, অর্থাৎ মায়েদের রিপ্লেস করতে পারলো না, ওটা কিন্তু নেট রিপ্রোডাক্টিভ রেটে আসবে না। তো নেট রিপ্রোডাক্টিভ রেট আরেকটু রিফাইন্ড ওয়ে, সম্ভবত বেস্ট ওয়ে, আমাদের যতগুলা করলাম তার ভিতরে NRR সম্ভবত বেস্ট। এমন না যে সব ক্ষেত্রে এটা বেস্ট, কোনো কোনো সময় এরকম হইতে পারে যে এটার চেয়ে আর একটু বেটার ফলাফল দিল কোনো কারণে, কিন্তু এখন পর্যন্ত যা যা শিখলাম NRR লুকস লাইক ইটস বেস্ট, ইটস দ্য বেস্ট। আচ্ছা দেখেন যে সহজ অঙ্ক যদি আসে তাহলে এরকম TFR দিল, ফিমেল পোর্শন দিল, GRR দিয়ে দিল, সার্ভাইভাল রেট দিল, তারপর বললো NRR কত, তখন কি সব গুণ করে দিলে হয়ে গেল 1.323 ডটার্স পার ওমেন, মানে এখানে কিন্তু 1000 দিয়ে গুণ হচ্ছে না, এখানে 1000 দিয়ে গুণ হবে না, অবশ্যই আগেরটাতেও হবে না। যদি 1000 থাকে কোথাও সংজ্ঞায়, তখন আবার ইন্টু 1000 দিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এই বিষয় 1000-এর বিষয় নিয়ে আসলে খুব একটা চিন্তা করার দরকার নেই, এই বিষয়টা মাথার থেকে বের করে দেন। আমার হচ্ছে সংজ্ঞার ভিতরে খেয়াল রাখেন কোনটা কি হলো। এতক্ষণ পর্যন্ত আমাদের যা পড়লাম তার বেসিসে যে GRR আর NRR এর ভ্যালুর যে একটা ইন্টারপ্রিটেশন, এটা পড়লেই আমাদের ডেমোগ্রাফির অংশটা শেষ, এরপরে ইন্ডেক্স নাম্বার আছে। তো ডেমোগ্রাফির অংশ শেষ হলেও এই জিনিসটা একটু যদি শেষ না হয় তাহলে শেষ বলা যায় না। এখন দেখেন GRR এর ভ্যালুটা কি হতে পারে? 1-এর চেয়ে বেশি হইতে পারে, 1-এর চেয়ে কম হইতে পারে, 1-এর সমানও হইতে পারে, অর্থাৎ সবই হইতে পারে, তাই না? NRR এর ভ্যালু তাই, কিন্তু GRR গ্রেটার দেন 1 আর NRR গ্রেটার দেন 1 এর একটু পার্থক্য আছে, সেটা একটু দেখব। GRR এর ভ্যালু যখন 1-এর চেয়ে বড় হয় সেটার মানেটা কি? সেটার মানে হচ্ছে নো ফিমেল মর্টালিটি বিফোর এন্ড অফ রিপ্রোডাক্টিভ ইয়ার্স, অ্যাজিউমিং নো ফিমেল, অর্থাৎ কি মর্টালিটি কনসিডারই করে না, GRR কিন্তু মর্টালিটি কনসিডার করে না, এরকম একটা বিষয়, ওইটা একটা বিষয়। আর আরেকটা কি, ইচ ওমেন অন এভারেজ হ্যাজ মোর দেন 1 ডটার। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, একটা ডটার থাকবে। GRR গ্রেটার দেন 1 অর্থ প্রত্যেকটা ওমেন মোর দেন 1 ডটার, পটেনশিয়াল ফর পপুলেশন গ্রোথ। তাহলে একটা ডটারের অর্থ কি? সেটা কি একটা সম্ভাবনা না? পপুলেশন গ্রোথের একটা সম্ভাবনা। ওই ডটারটাই তো পরবর্তীতে যদি বেঁচে থাকে সন্তান জন্ম দিবে, তাহলে পোটেনশিয়াল ফর পপুলেশন গ্রোথ। সহজ কথা, কয়টা ডটার জন্ম দিবে পার ওমেন? হ্যাঁ, ইচ ওমেন হ্যাজ এক্স্যাক্টলি 1 ডটার, অর্থাৎ রিপ্লেসমেন্ট লেভেল, মানে ওই মা মারা গেলে ওই মেয়ে আসবে ওখানে, তাহলে রিপ্লেসড হয়ে গেল না। পটেনশিয়াল পপুলেশন ডিক্লাইন কখন হবে? যখন ইচ ওমেন হ্যাজ ফিওর দেন 1 ডটার, মানে একজন মায়ের অর্ধেক যদি মেয়ে থাকে। সেটা আবার কেমনে থাকে? আসলে তা না, 2জন বাচ্চা মিলে একজন মেয়ে, হয়তো না, সরি 2জন মায়ের একটা মেয়ে আছে, মানে ওই মায়ের হয়তো কোনো মেয়ে নাই আর এক মায়ের একটা মেয়ে, তাহলে গড়ে কি 2জন মায়ের হাফ মেয়ে, এটা বলা হয়েছে এখানে। অর্থাৎ এটা হলে কি হবে যে রিপ্লেসমেন্ট লেভেলের চেয়েও নিচে এবং পটেনশিয়াল পপুলেশন ডিক্লাইন হচ্ছে এক্ষেত্রে। আর NRRটা কি? গ্রোথ অ্যাকাউন্টিং আফটার অ্যাকাউন্টিং ফর মর্টালিটি, মানে যেই মেয়েগুলা মারা যাবে জন্মের পরে সেগুলা বাদ দিয়ে দিব। ইচ জেনারেশন অফ ওমেন ইজ লার্জার দেন দ্য প্রিভিয়াস ওয়ান, NRR গ্রেটার দেন 1 এর অর্থ হচ্ছে এইটা। আর ইচ জেনারেশন এক্স্যাক্টলি রিপ্লেস ইটসেলফ, এটা হবে হচ্ছে ইকুয়াল টু 1। ইচ জেনারেশন অফ ওমেন ইজ স্মলার ডিক্লাইনিং পপুলেশন। NRR আর GRR দুইটাই একই জিনিস দেয়,
সহজ কথায় ইন্টারপ্রিটেশন আরেকটু রিপিট করতেছি, প্রত্যেক ওমেন কয়টা করে ডটার দেয় সেটাই হচ্ছে জিআরআর। ওই ডটারের গুলার ভিতরে কতগুলো বেঁচে থাকে সেটাই হচ্ছে এনআরআর। এখন >1, >1 এই তিনটার ইন্টারপ্রিটেশন এই দুইটা মেজারমেন্টের ক্ষেত্রে সেম, দুইটাই পপুলেশন গ্রোথ হচ্ছে, দুইটাই রিপ্লেস হচ্ছে পপুলেশন, কিন্তু মর্টালিটি রেট কনসিডার করা হলে >1 এনআরআর এর ক্ষেত্রে হবে। মানে আপনারা যখন ইন্টারপ্রিটেশন দেখবেন তখন অপশনে থাকবেই যে মর্টালিটি কনসিডার করার পর কত, ওইটা হচ্ছে অ্যান্সার এনআরআর যদি আসে প্রশ্নে বা ভাইভাতে যখন ধরবে। আমরা যদি ইন্টারপ্রিটেশন সেম দেখব, একই কথা দুই জায়গায় লেখা মনে হচ্ছে, কিন্তু ওইটাই মেইন কথা, মর্টালিটি রেট কনসিডার। বারবার বলতেছি কারণ এই জিনিসটা মিস হয়ে যেন না যায়, মানে এতবার বলার পরও যেন কেউ ভুল না করেন, এটা আমারই তখন কষ্ট লাগবে। দেখেন এবার দুইটা মেজারমেন্ট দেখেন যে এনআরআর এটা সত্য নাকি এনআরআর জিআরআর, এটা সত্য। এটা ভাবেন, হ্যাঁ, ভিডিও পজ করে একটু ভাবেন। আচ্ছা, যাই হোক, এখন দেখেন যে এনআরআর এর ভ্যালু জিআরআর এর সমান অথবা ছোট, এটা সত্য। কেন? কারণ এনআরআর আমরা কি করলাম, ওই যে যেসব মেয়ে মারা যাচ্ছে তাদেরকে তো আমরা বাদই দিয়ে দিলাম, তাহলে পপুলেশন ওখানে কমে যাচ্ছে না? তো কমে গেলে তো এনআরআর এর ভ্যালু কম আসবে। তাই কতজন ডটার জন্ম দিচ্ছে তার থেকে যারা মারা গেল 15 বছর বা ওই এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট এই ভিতরে ঢোকার আগে মারা গেল যারা, তাদের তো বাদ দিয়ে দিলাম, দেখি এনআরআর এর ভ্যালু তো কম আসবে, এই জন্য এনআরআর এর ভ্যালু জিআরআর এর চেয়ে কম হবে। সমান কখন হবে? প্রত্যেকটা মেয়ে বাচ্চাই যদি ওই ফার্টিলিটি এজ চলে আসে, অর্থাৎ কেউ যদি না মারা যায়, অল নিউবর্ন গার্ল বেবিস ক্যান নট ডাই বিফোর দেয়ার লাস্ট পোটেন্ট এজ। অর্থাৎ একটা সমাজে যদি এরকম হয় যে 1 লাখ মেয়ে হলো, কেউ মারা গেল না, ওই প্রত্যেকেই আবার মা হলো এবং তারা ওই যে 15 থেকে 49 এই এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট এই গ্রুপের ভিতরে আসলো, অর্থাৎ মেয়ে একটাও মারা যায় নাই, তারা সবাই মা হয়েছে, মাকে রিপ্লেস করতেছে, সেটা হলো হচ্ছে জিআরআর ইকুয়াল টু এনআরআর হবে। আর এনআরআর জিআরআর কোনোদিনও এটা হইতে পারে না, এটা ভোগাস কথা, বুঝছেন? এটা হইতেই পারে না, এটা এমনি অপশন থাকতে পারে এরকম। আচ্ছা আচ্ছা, যা যা শিখলাম আমরা 2 মিনিটে আবার এই কনসেপ্টটা একটু দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 4-5টা প্রশ্ন আসবে, ভাইভাতে ধরবে, বুঝছেন? এটা খুবই দরকারি একটা বিষয়। আমরা যেটা শিখলাম, ট্রুথ বা ট্রেড, 1000-এ কয়জন নেয় জন্ম হয়, এবং ছেলে মেয়ে সবাইকেই ভাগফলে দেখানো হবে। 1 ইয়ার বার্থের জায়গায় ডেট হবে, যখন গুড ডেট ট্রেট আসবে। এরা কেউই হচ্ছে ফার্টিলিটি বা মর্টালিটিকে কনসিডার করে না। তারপরে এরা কেউই এজ স্ট্রাকচারকে কনসিডার করে না। জেনারেল ফার্টিলিটি রেট তারা আবার কি, যে ওই এজড 15 থেকে 49 মহিলাদের নিয়ে কাজ করে, এবং লাইভ বার্থস সব ক্ষেত্রেই অনেকগুলো এজ গ্রুপ নিয়ে কাজ করলে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আলাদা আলাদা প্রত্যেকটাকে যোগ করলে তখন টোটাল আসবে, এবং এটা হচ্ছে এভারেজ নাম্বার অফ চিলড্রেন উড হ্যাভ ডিউরিং রিপ্রোডাক্টিভ এজ। আচ্ছা, তো গ্রস রিপ্রোডাক্টিভ রেট কি? প্রত্যেকটা মা কয়টা করে মেয়ে বাচ্চা প্রসব করতেছে, ওই মেয়ে বাচ্চার ভিতরে কয়জন আবার বেঁচে থাকতেছে, সেটা এনআরআর। হ্যাঁ, আচ্ছা, ইন্টারপ্রিটেশনে আমরা দেখছি কি, এটা যখন 1-এর চেয়ে বড় হবে তখন কি, যে একটার বেশি ডটার, 1-এর সমান হলে একজন ডটার, 1-এর নিচে হলে ডটারের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে পপুলেশন কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। নেট রিপ্রোডাক্টিভ রেটের ক্ষেত্রেও সেটা, কিন্তু এখানে মর্টালিটি রেটটা কনসিডার করা হবে, যারা যারা দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে যেসব মেয়ে, তাদের বাদ দেওয়া হবে। আচ্ছা, এবার ইন্ডেক্স নাম্বারের আগে আরও কয়েকটা জিনিস আছে ছোটোখাটো। ডেমোগ্রাফির খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ওইগুলো ছিল, কিন্তু এইগুলোর থেকে প্রশ্ন আসবে না এমন না। আচ্ছা, মাইগ্রেশনটা কি, এক জায়গা থেকে আরেক জায়গা পিপল যাবে, সেটেলমেন্ট। ইন্টারনাল মাইগ্রেশন, ধরেন যে বরিশাল থেকে ঢাকায় চলে আসলো। এক্সটার্নাল কি, যে বাংলাদেশ থেকে সেটেল হয়ে গেল ইংল্যান্ডে, হ্যাঁ, সেটা। আচ্ছা,
বিভিন্ন কারণে হতে পারে যে 20,000 পিপল ইমিগ্রেট, 12,000 এমিগ্রেট ইন এ কান্ট্রি। এই ইমিগ্রেট আর এমিগ্রেটের পার্থক্যটাই হচ্ছে মাইগ্রেশন। ইমিগ্রেট মানে কি ইন যোগ মাইগ্রেট, হ্যাঁ ঠিক আছে, এটা এইভাবে মনে রাখবো। এ দিয়ে হচ্ছে এক্সিট হয়ে গেল, হ্যাঁ, আর ইন দিয়ে হচ্ছে তারা ইন করলো, আসলো। ইমিগ্রেট মানে যারা আসলো, এমিগ্রেট মানে চলে গেল। তাহলে কি 20,000 আসলো আর হচ্ছে এক্সিট হচ্ছে চলে গেল, 12,000 চলে গেল, না নেট মাইগ্রেশন 8,000 হইল। আচ্ছা, নেট মাইগ্রেশনটা 8,000। নুকচিয়ালিটিটা কি? ডেফিনেশন দ্য প্যাটার্ন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ম্যারেজ ইন এ পপুলেশন। আচ্ছা, এখানে কি বললাম, এখানে যেটা বললাম যে 8,000 যে নেট মাইগ্রেট হইল, ইমিগ্রেট ইন 12,000 ইন, এটা হিসাবটা ঠিক আছে নাকি এই জিনিসটা একটু দেখেন তো, মানে ঠিক বলছি নাকি আমি, এটা একটু চেক করে নিয়েন। ডিপেন্ডেন্সি রেশিও ইন বাংলাদেশ, এই ডিপেন্ডেন্সি রেশিওটা কি ওই যে আগে যা যা পড়ানো হয়েছে ওইখান থেকে না, ডিপেন্ডেন্সি রেশিও না, সামনে আরেকটু আসতেছে। ডিপেন্ডেন্সি রেশিওটা আগে দেখি কি। ডিপেন্ডেন্সি রেশিও হচ্ছে 0 থেকে 14 বছর বয়সী যেসব বাচ্চা আর 65+ যেসব বুড়া, হ্যাঁ, এদের সংখ্যা নিব, তাকে আমরা 15 থেকে 64 মানে যারা কর্মক্ষম জনসংখ্যা তাদের দিয়ে ভাগ করব। এখন দেখেন যে চিন্তা করেন যে পপুলেশন এজড 15 থেকে 64 না নিয়ে যদি টোটাল পপুলেশন দেখতাম, তাহলে কি ওই রেশিওটার মান কিন্তু আরও কম আসতো, সেটাকে তার ভালো ফলাফল দিত না। কিন্তু 15 থেকে 64 ভাগ করার কারণে রেশিওর ফলাফলটা বেশি আসবে, আমাদের এক্স্যাক্ট মেজারমেন্ট দেবে যে দেশের নির্ভরশীলতা কতখানি বাড়তেছে। এই জন্য আমাদের ওই ক্রুড যখন নেই তখন সব কিছু দিয়ে ভাগ করি, হ্যাঁ, ক্রুড বা গ্রস এইসব যখন করি। কিন্তু যখন আরেকটু স্পেসিফিক হই তখন আমাদের স্ট্যাটিস্টিক্স আরেকটু বেটার ফলাফল দেয়, হ্যাঁ। আচ্ছা, তো পপুলেশন এজড 0 থেকে 14 প্লাস পপুলেশন এজড 65+ ডিভাইডেড বাই 15 থেকে 64, যেটা কিনা কর্মক্ষম জনসংখ্যা আমরা বলি, ঠিক আছে, সেটা ইন্টু 100 দিয়ে রেশিও ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ আর কি দেয়। এই যে বাংলাদেশের কি অবস্থা, যে ওয়ার্ল্ড ব্যাংক এটা বলছে, মানে এটা কি যে মুখস্থ করার কিছু নাই, জাস্ট কি একটা অবস্থা এটা আর কি। আপনারা লেটেস্ট এগুলো দেখে নেবেন, এখানে যেটাই হোক 2024 আপনারা লেটেস্ট ডাটা যেটা, মানে আমার স্লাইড থেকে লেটেস্টটা পাচ্ছেন না, 2022-এর এখানে দেখা যাচ্ছে। আপনারা এটা কাজ করবেন যে পরিসংখ্যান ব্যুরো বা অর্থনৈতিক সমীক্ষা লাস্ট ইয়ারে যেগুলো আসছে বা ওয়ার্ল্ড ব্যাংকের লেটেস্ট ডাটা, ওগুলো একটু কষ্ট করে দেখে নিন, কয়েকটা সংখ্যা একটু জেনে যায়, এটা ভাইবাতে কাজে লাগতে পারে যদি প্রিলিতে নাও আসে। প্রিলিতেও কিছু আসবে কিছু, কিন্তু এরকম ডাটা যেগুলো কিনা রিসেন্ট পরিসংখ্যানের যেসব ডাটা, ওগুলো কিন্তু মুখস্থ করে যেতে হবে। এই যে বললাম না যে বাংলাদেশের যে ডিপেন্ডেন্সি রেশিও বর্তমানে কত, এটা কিন্তু একটু মুখস্থ করে যেতে হবে লেটেস্ট। এরকম কয়েকটা পরিসংখ্যান আছে যেগুলো কিনা বছর বছর চেঞ্জ হয়, ওরকম কিছু জিনিস কিন্তু মুখস্থ করে যেতে হবে। রিসেন্ট থেকে কিছু আসতে পারে কিন্তু পরিসংখ্যান, এটা একটু মাথায় ছিল না, প্রথমে বলি নাই, এখন বললাম। ডাটাগুলো কালেক্ট করে নিন, মানে এখন থেকে আর দেখতে হবে না, এখন পর্যন্ত যা আছে ডাটা সেটাই, কারণ প্রশ্ন তো হয়ে যাবে এক সময়। পরীক্ষার 7 দিন আগের ডাটা তো পড়ে লাভ নাই, পরীক্ষার 1 মাস 1.5 মাস 2 মাস টাইম আছে, এখনকার ডাটা পড়লে সমস্যা নাই। আচ্ছা, তাহলে একটু হালকা বুঝি যে এর থেকে এমসিকিউ আসতে পারে যে ডিপেন্ডেন্সি রেশিওর মিনিংটা কি, কত পার্সেন্ট হলে কি হবে। 50% যদি হয় ডিপেন্ডেন্সি রেশিও, সেটা একটা ধরেন বেস ধরলাম, 50 একটা অবস্থা দেশের, 50-এর চেয়ে বেশি যখন হয়ে যাবে তার মানে কি ডিপেন্ডেন্সি একটা দেশের বাড়তেছে, বুড়া হচ্ছে, পপুলেশনটা এজড হচ্ছে, এবং সেটা একটা দেশের জন্য খারাপ, ওয়ার্কিং পপুলেশনের উপর চাপ পড়তেছে। মানে খারাপ বলতে তখন অন্যান্য সিস্টেম নিতে হবে, খারাপ তো কোনো কিছু না, এগুলো তো আমাদের ন্যাচারাল ঘটনা, এগুলো ঘটবেই, এর ভিত্তিতে আমরা পলিসি নেব, এটাই হচ্ছে মেন কথা। তো হাই ইউথ ডিপেন্ডেন্সি বাংলাদেশে তৈরি, বাংলাদেশে কিন্তু ডিপেন্ডেন্সি রেশিও
ডিপেন্ডেন্সি রেশিও এখন যাই হোক আস্তে আস্তে বাড়তেছে, এখন তো ইউথ ক্লাস অনেক আছে, কিন্তু একসময় এরকম হয়ে যাবে না যে বাংলাদেশের ডিপেন্ডেন্সি রেশিও বাড়বে যখন আমরা এই যে এখন গোল্ডেন একটা এজে আছি আমরা, ইউথ বেশি, কিন্তু 2050-60 সালের দিকে কিন্তু এটা জাপান যেটা হয়েছে সেটা হবে। তো এটা মাথায় রাখবেন, 50% যদি থাকে আমাদের ডিপেন্ডেন্সি, এটা একটা সাপোর্ট, কিন্তু 50%-এর 50%-এর উপরে যদি থাকে সেটা একটা বার্ডেন, আর 50%-এর নিচে থাকলে সেটা ঠিক আছে, আর 50% হলে ওটা ইকুয়াল। আর 50%-এর উপরে যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ওই বয়স্কদের জন্য অনেক পলিসি নিতে হবে। আর যদি বুড়ারা আবার অনেক কমে যায় সেটা কিন্তু আবার আরেক রকম ঝামেলা আছে। তো সেটা কি ঝামেলা সেটাতে গেলাম না, ওইটা বিভিন্ন কারণে কমতে পারে। মানে যাই হোক, এই স্লাইড থেকে কিন্তু রিসেন্ট ডাটাগুলা, ডিপেন্ডেন্সি রেশিও, এইগুলো ইম্পর্টেন্ট। আর আরেকটা কিছু ইম্পর্টেন্ট আছে, এটা পরে একটু দেখব। ইন্ডেক্স নাম্বার, এটা দেখব। ইন্ডেক্স নাম্বারের সূচক সংখ্যা বাংলায় বলা হয়। এটা ভার আরোপিত হলে, ভারহীন হইলে এটার বাংলা কি হবে, এগুলো দেওয়া আছে। মূল্য সূচক, পরিমাণ সূচক, দুইটা সূচক আছে, একই রকম সূত্র। মূল্য সূচকটা আমরা একটু ভালো মতো বুঝি। আচ্ছা, টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এরকম বিভিন্ন। আদর্শ সূচক সংখ্যা, আইডিয়াল ইন্ডেক্স নাম্বার। দেখছেন ওই যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা, এটা কস্ট অফ লিভিং ইন্ডেক্স। যদি বাংলায় প্রশ্ন হয় তাহলে তো অনেকেই ধরা খেয়ে যেতে পারেন, এগুলো বাংলা টার্মগুলো একটু দেখে রাখবেন, মাথায় আসবে না। ওইটা হচ্ছে যে সিপিআই, বুঝছেন, ওইটা সিপিআই, কিন্তু ওইটা সিপিআই আর এক নাম সিএলআই। আচ্ছা, এটা এখানে কিন্তু এটা কিন্তু এমন না যে টপিক, এগুলো হচ্ছে পড়ার সুবিধার্থে এগুলো সব একসাথে করা হয়েছে। অনেক কিছু আমি এখান থেকে ইম্পর্টেন্টও না, কিন্তু পড়তে গেলে যাতে সমস্যা না হয় এই জন্য এগুলো সবই দেওয়া। ইন্ডেক্স নাম্বারটা কি? রিলেটিভ চেঞ্জ, মানে একটা সাপেক্ষে আর একটা যে চেঞ্জটা, কোনো একটা সময় এরকম ছিল, এখন কি অবস্থা, ওটাকে বলা হয় রিলেটিভ চেঞ্জ, মানে আপেক্ষিক পরিবর্তন, আমরা যদি এটা বাংলা বলি। অ্যান্ড ইন্ডেক্স নাম্বার মেজার্স দ্য রিলেটিভ চেঞ্জ ইন এ ভেরিয়েবল, মানে ভেরিয়েবল, এটা সুন্দর একটা সংজ্ঞা। পপুলেশনের চেঞ্জ বলে নাই, কিন্তু কিছুর চেঞ্জই বলে নাই। পপুলেশনের চেঞ্জ আর কি, মানে ভেরিয়েবলের চেঞ্জ বলতে আসলে নর্মালি আমরা যেটা করি যে প্রাইসের চেঞ্জ, কোনো একটা কমোডিটির কোয়ান্টিটির চেঞ্জ, প্রোডাকশনের কোয়ান্টিটি, এরকম যে কমোডিটি বা জীবনযাত্রার ব্যয়, এরকম বিষয়ের যে চেঞ্জগুলো নিয়ে কনসিডার করা হয় ইন্ডেক্স নাম্বারে। ইন্ডেক্স নাম্বার একটা কি বলে, এটা ডিফারেন্ট টাইপ অফ এভারেজ। ইন্ডেক্স নাম্বারটাও কিন্তু একটা এভারেজ, বুঝছেন, এটাও একটা এভারেজ, কিন্তু ডিফারেন্ট টাইপের এভারেজ। হ্যাঁ, আচ্ছা, সিগনিফিকেন্সটা কি? ইকোনমিক প্ল্যানিং, কস্ট অফ লিভিং, এই যে এগুলোতে এটা ইন্ডেক্স নাম্বার অনেক ব্যবহার হয়। আপনাদের যেগুলো পরীক্ষার জন্য দিছে, মানে খুবই দরকারি, দেশের জন্য এগুলো দরকারি। আপনারা যখন পরিসংখ্যানে যাবেন, শিক্ষা ক্যাডারে যাবেন, এমন না শিক্ষা ক্যাডারে গেলে শুধু শিক্ষা নিয়ে কাজ করবেন, সেখানে কিন্তু অনেক গবেষণার সুযোগ তৈরি হবে আপনাদের, তখন দেখবেন যে এগুলো অনেক ইউজ থাকবে। আচ্ছা, প্রাইস ইন্ডেক্সটা কি? প্রাইস চেঞ্জ মেজার করে এটা টাইমের রেসপেক্টে। কোয়ান্টিটি ইন্ডেক্সটা কি? কোয়ান্টিটির চেঞ্জটা নেয়। ভ্যালু ইন্ডেক্সটা কি? টোটাল ভ্যালুর যে চেঞ্জটা, এটা একটু মুখস্থ করে রাখবেন, এমসিকিউ আসতে পারে। স্পেশাল পারপাস যখন আসবে, যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এই বিষয়টা হচ্ছে স্পেশাল পারপাস, কিন্তু এটাই এই চ্যাপ্টারের একটা অন্যতম দরকারি বিষয়। তো যেহেতু এটা দেওয়া আছে যে জীবনযাত্রার ব্যয়, এটাতে বাংলাদেশ কততম, এই পরিসংখ্যানটাও কিন্তু মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, তো এটা কিভাবে আমরা ইয়ে করব? ধরেন যে ফর্মুলা, সহজ ফর্মুলা P01। P01 বলতে বলতে ধরেন 2020 আর 2025, তাহলে এটা হচ্ছে P0, হ্যাঁ, আর এটাকে বলে হচ্ছে P1। মানে এর আগে যেটা থাকবে সেটা 0 দেই, পরে যেটা থাকবে সেটাকে 1 কনসিডার করি আমরা। হ্যাঁ, তো এই যে প্রাইস ইন্ডেক্স যদি করি আমরা, যে 2020-এ না 2025-এ
প্রাইস যা তার যোগফল 2020-এ যা প্রাইস তার যোগফল, এটারকে 100 দিয়ে গুণ করলে আমরা ওই যে এটা পাই, ইন্ডেক্স নাম্বার পাই, প্রাইস কতখানি বাড়লো সেই প্রাইস ইন্ডেক্সটা আমরা পাচ্ছি। এই যে দেখেন যে প্রাইস অফ টু কমোডিটিস ইন বেজ ইয়ার মানে এই যে 2020 হতে পারে, কারেন্ট ইয়ার মানে 2025 হতে পারে, সেটা হচ্ছে 15, আর মানে 10 আর 20, সরি 10 আর 20, প্রাইসেস অফ টু কমোডিটিস ইন বেজ ইয়ার 10 আর 20, মানে একটা কমোডিটির প্রাইস এই যে 2020 2025, তো কমোডিটি 1 কমোডিটি 2, কমোডিটি 1 বেজ ইয়ার প্রাইস 10, কারেন্ট ইয়ারে ওইটাই হয়ে গেছে 15, এখানে ছিল 20, ওইটাই হয়ে গেছে এখানে 25। তাইলে দেখেন যে এই সূত্রে কি আসবে, যে এটা পি নট, এগুলো হচ্ছে পি নট, ওই যে সাম অফ পি নট আছে না, এগুলো পি নট, আর হচ্ছে P1 বুঝছেন, সাম অফ P1 আর হলো সাম অফ পি নট। তো ওইখানে দেখেন যে P01 মানে প্রাইস ইন্ডেক্সে কি হবে 15 যোগ 25, তাহলে সাম অফ P1 মানে এই যেখানে সাম করব, সাম অফ P1 কত 15 যোগ 25 মানে 40, সাম অফ পি নট 20 আর যোগ 30, এখন এই দুটো ভাগ করব, নিচে দেব হচ্ছে 30 পি সাম অফ পি নট, পরে দেবো 40 সাম অফ P1। তাহলে বুঝলাম বেজ ইয়ারের রেসপেক্টে প্রাইসটা কিন্তু বেড়ে গেছে, এটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে এটা কি ইজি টু কম্পিউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। লিমিটেশনটা বড় একটা আছে, সেটা কি ইকুয়াল ওয়েট দেওয়া হয়েছে সব কমোডিটি কি সমান? এই যে আটার দাম বাড়ছে আর জমির দাম বাড়ছে আর ঘির দাম বাড়ছে, এই জিনিসগুলো তো সমান না। কমোডিটি যদি আমরা একটা ক্লাস্টার করতে পারতাম যে এই কমোডিটিগুলোর একটা ওয়েট, ওই কমোডিটি বাড়লে ওইটা আর একটা বিষয়, তো এইটাই আর কি ব্যাপার, যে আলুর দাম ডাবল হয়ে গেছে আর গোল্ডের দাম ডাবল হওয়া, এই দুটা কিন্তু এক জিনিস না, বুঝছেন? কিন্তু এই প্রাইস ইন্ডেক্সটা কিন্তু আমরা একই জিনিস কনসিডার করতেছি, আলুর দাম ডাবল হলেও যা ভাবতেছি, গোল্ডের দাম ডাবল হলেও তাই ভাবতেছি। এই সিম্পল এগ্রিগেট মেথড আনওয়েটেড মেথডে কিন্তু একটা সমস্যা থাকতে পারে এরকম। এই আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখবেন নিজেরা তৈরি ট্রাই করবেন, অ্যান্সার এটা করে দেওয়া আছে। আচ্ছা, এখন সিম্পল এভারেজ অফ প্রাইস রিলেটিভ, দেখুন আরেকটু ইমপ্রুভড একটা ফর্মুলা আসলো, সেটা কি P1 আর P0 এর একটা রেশিও নিলাম, ইন্টু 100 করলাম, তারপর সাম করলাম আবার তাদের, হ্যাঁ, এই টোটাল জিনিসটাকে n দিয়ে ভাগ করলাম, এই যে করলাম, এটা সিম্পল এভারেজ অফ প্রাইস রিলেটিভস। এখন এরকম কয়েকটা সূত্র আমাদের একটু মনে রাখতে হবে, আর সেই সূত্রগুলোর কি সমস্যা কি প্রয়োজন ওইগুলো জানতে হবে। ছোট ছোট ম্যাথ যে কোনো জায়গা থেকে আসতে পারে। এই যে ইজি কম্পারিজন অ্যাক্রস কমোডিটির ভিতরে একটা ইজি কম্পারিজন এটা করা যায়। লিমিটেশনটা কি এটাও তাই, ইকুয়াল ওয়েট কিন্তু সব ক্ষেত্রে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমাদের ইম্পর্টেন্ট দুইটা ইন্ডেক্স আছে, দুইটা না ঠিক 4-5টা ইন্ডেক্স, এগুলা বেশি আসে, এগুলো আসবে না তা না, এই জন্য দিয়ে রাখছি যে পড়ে নেবেন, আসতে পারে। তবে এখন যেগুলো পড়াবো সেটা একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যাসপেরিস প্রাইস ইন্ডেক্স। প্রথমে সেটা কি করে, প্রেজেন্ট ইয়ারের প্রাইস বেজ ইয়ারের কোয়ান্টিটি, এটা মাথায় রাখবেন, ডিভাইডেড বাই বেজ ইয়ারের প্রাইস আর কোয়ান্টিটি, অর্থাৎ বেজ ইয়ারকে কনসিডার করে এবং সাম করে, দুইটারই সাম করবে এবং তাদের একটা রেশিও নিয়ে 100 দিয়ে গুণ করবে। এখন পরীক্ষায় প্রশ্ন থাকলে এগুলা কিন্তু চার্ট আকারে দেওয়া থাকতে পারে, P0 P1 মানে প্রাইস ওই কয়েকটা বছরের জন্য দেওয়া থাকলো, আর কোয়ান্টিটিও দেওয়া থাকলো কয়েকটা বছরের জন্য। এখানে কিন্তু কোয়ান্টিটি কনসিডার করা হচ্ছে, দেখছেন আগেরটা কিন্তু দেখবেন যে কোয়ান্টিটির কোনো বিষয় ছিল না, হ্যাঁ, তো এটা কিন্তু কোয়ান্টিটি কনসিডার করা হচ্ছে, P1 Q0 P0 Q0 এই বিষয়টা না হচ্ছে। কোয়ান্টিটি কনসিডার না করা হলে সেক্ষেত্রে ঝামেলা হয়, যে 1 টিন ঘি আর ওইখানে টিন না হয়ে 1 কেজি ঘি হয়ে গেলে ওই ইন্ডেক্সে কিন্তু পার্থক্য হয়ে যায়, কারণ ও শুধু প্রাইজেরই চেঞ্জ দেখে,
ওইখানে 1 টিন ঘি থেকে আরেক টিন ঘি বাড়ছে নাকি 1 কেজি ঘি থেকে আরেক কেজি ঘি বাড়ছে, এইগুলা কিন্তু ওই সিম্পল মেথডগুলো দেখে না। তো কোয়ান্টিটি কনসিডার করতেছে ল্যাসপাইরাস প্রাইস ইন্ডেক্স, সেটা হচ্ছে P1 Q0 P0 Q0, বেজ ইয়ারটা কনসিডার করতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে ইউজ বেজ ইয়ার কোয়ান্টিটিস। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সমস্যা আছে, এটা আপওয়ার্ড বায়াস দেখায়। আপওয়ার্ড বায়াসটা কি এটা মনে রাখেন, এটা কি ওভার স্টেটস প্রাইস রাইস ইফ কোয়ান্টিটিস চেঞ্জ। এখন এটা যেহেতু বেজ ইয়ারের রেসপেক্টে গণনা করা হচ্ছে এবং বেজ ইয়ার কোয়ান্টিটি যখন আছে P0 Q0, তখন ওই বেজ ইয়ারের সাপেক্ষে যখন আমরা পরবর্তীতে প্রাইসটা প্রাইসটা বেড়ে যাচ্ছে এই ব্যাপারটা শুধু কনসিডার করতেছি যখন, তখন ওই যে প্রাইস রাইসটা হলো, সেই ক্ষেত্রে ওই প্রাইস রাইসটাকে জাস্ট বেজ ইয়ারের কোয়ান্টিটির রেসপেক্টে গুণ করার কারণে প্রাইস রাইসটাকে ওভারস্টেট করে ফেলে ল্যাসপাইরাস ইন্ডেক্স। তো ল্যাসপাইরাস ইন্ডেক্সে এরকম বেজ ইয়ারের প্রাইস কোয়ান্টিটি দেওয়া থাকবে এবং সেট আকারে, ধরেন যে P0 Q0 25, এখানে 40 P0 Q0 100 আর 25 P0 Q0 200। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রাইস 40 এরকম কমোডিটি 100টা, প্রাইস 25 এরকম কমোডিটি 200টা কেনা হয়েছে, এরকম আর কি বোঝানো হয়েছে। তো কারেন্ট প্রাইস হচ্ছে 25 আর 30, তো কোয়ান্টিটি সেম। তাইলে আমরা যদি এখানে মান বসায় দিই 116.67, ঠিক আছে, 116.67 থাকবে। আচ্ছা, এটা এই ল্যাসপাইরাস ইন্ডেক্স কিন্তু উপরেও একটা ক্যালকুলেশন করে দেওয়া আছে, সেম ওই সিস্টেমে এটা করবেন নিজেরা, বুঝছেন? তো কোনো যদি প্রবলেম হয় 116.67 না আসে বা এইখানে দেখেও যদি বুঝতে না পারেন কিভাবে করতে হবে, এরপরেও মানে শুধু এটা না, অন্যান্য কোনো বিষয় যদি কনফিউজ থাকে, আমরা যে অ্যাপে যদি জানান যে কোন বিষয় যদি আরেকটু বোঝানো লাগে, সেক্ষেত্রে আমরা ওই বিষয় আরেকটু ক্লিয়ার করে দেব, ওটা সমস্যা নাই। পার্সচে প্রাইস ইন্ডেক্স, এটা কি যে ওইখানে দেখেন Q0 ছিল না, এখানে হচ্ছে Q1, এইটাই এখানে কিন্তু ওই যে আপওয়ার্ড বায়াসটা দেখাবে না, বেজ ইয়ার প্রাইস না নিয়ে এটা কারেন্ট ইয়ার প্রাইসটা নেবে, এটাই হচ্ছে পার্থক্য। প্রেজেন্ট কনজাম্পশনটাকে এটা মুখ্য ধরবে, পাস্ট কনজাম্পশনকে না। আচ্ছা, রিকোয়ার্স মোর কারেন্ট ডাটা কস্টলি টু কম্পাইল, মানে এটা একটু কস্টলি হয়ে যাবে কম্পাইল করা। ফিশার্স ইন্ডেক্স কি করে, ওই দুইটারই জিওমেট্রিক মিন নাই, মানে রুট ওভার ওই দুইটা ইন্ডেক্স, পিপি দিয়ে আসলে বোঝাইছে ল্যাসপাইরাস আর পার্সচে। হ্যাঁ, তাহলে কম্বাইন করতেছে দুইটা, এই যে বায়াস যেটা ছিল দুইটারই ওটা দূর করতেছে। ডারবিশ বাউলি ইন্ডেক্স, সে অ্যারিথমেটিক মিন, ও যেরকম জিওমেট্রিক মিন নিছিল এ অ্যারিথমেটিক মিন নেবে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবে। মানে এরা কি করছে, ওই মেথড দুটাই ভালো, ওই দুটাই বেস্ট মেথড, বুঝছেন? এখন এরা তো নতুন কিছু বের করতে পারে নাই, নতুন কিছু বের না করে কি করছে, ওই দুইজনকে যোগ করে ভাগ করে দিছে, অনেক অদ্ভুত একটা বিষয়। তাহলে আমরাও এটা করতে পারি। কেমিস্ট্রির যারা পড়ছেন, বোর যোগ রাদারফোর্ড ডিভাইডেড বাই 2, ওইটা দিয়েই একটা মডেল দাঁড় করাতে পারেন, ওরকম আর কি বিষয়টা। যাই হোক, আসলে মজা করলাম। এই যে বের করাটা, এটাও কিন্তু অনেক কঠিন কাজ, কেন করছে সেটাও কিন্তু ব্যাখ্যা দেওয়া লাগছে তাদের, বুঝছেন? এটা এত সহজও না, এটা মনে হচ্ছে না অনেক সহজ, L+P/2 কি সহজ, তো এরকম অনেক সহজ সূত্র তো আছে, E=mc², এটাও তো সহজ হলেই যে ওটা সহজ তা না। আচ্ছা, এই যে ল্যাসপাইরাস ফর্মুলা ফর কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটাই কিন্তু ওই যে সিপিআই অথবা সিএলআই, এটা নির্ধারণে এটাই কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ একটা সিপিআই যদি নির্ধারণ করতে চাই, তখন আমরা কমোডিটি নেই, রাইস, কোয়ান্টিটি, সেট অফ গুডস, একটা সেট অফ গুডস নিচ্ছি এবং সেটার প্রাইস এবং সেটা কত কোয়ান্টিটি কনজিউমড হয়েছে সেইগুলা নিচ্ছি, তারপরে প্রেজেন্ট ইয়ারের প্রাইস কত সেটা নেওয়া হচ্ছে, এবং আমরা সিপিআই বের করব,
জাস্ট ওই আগের সূত্র দিয়ে, মানে আমরা আগের ম্যাথটা যা করছি সেম ওইটাই। হ্যাঁ, তো এটার ইন্টারপ্রিটেশনটা, এটা সবচেয়ে মানে ম্যাথ তো ঠিক আছে, কিন্তু ইন্টারপ্রিটেশনগুলো বেশি ইম্পর্টেন্ট। কেন আমি বলতেছি যে ম্যাথ আপনারা পরীক্ষা হলে দেখা গেল যে কোনো একটা বড় দিয়ে দিল, ওটা পারবেন না, ইন্টারপ্রিটেশন দেখেই তো 10 সেকেন্ডে ওইটা বুঝে অ্যান্সার দিয়ে ফেলতে পারবেন। তো এইগুলা পারতে হবে, এগুলা পারতে হবে। তারপরে ম্যাথগুলা যত পারবেন তত ভালো। এইগুলো যদি মিস যায় তাহলে কিন্তু টাইমও নষ্ট বেশি হবে, কারণ ম্যাথ করতে তো টাইমও বেশি লাগবে। তো ম্যাথ শিখবেন ঠিক আছে, কিন্তু এই ইন্টারপ্রিটেশনগুলো যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে কি সিপিআই কি হলো 121.25, এটার মানে কি প্রাইস লেভেল 21.25% হাই হয়ে গেছে আগের চাইতে, প্রাইস লেভেলটা বেড়ে গেছে কম্পেয়ার টু বেজ ইয়ার। এই যে দেখছেন না বেজ ইয়ার, লাসপাইরাস ফর্মুলায় কি নাই, বেজ ইয়ার নাই না, এই জন্য এখানে ইন্টারপ্রিটেশনে বেজ ইয়ার আসছে, বুঝছেন? এই যে এটাই হচ্ছে প্রত্যেকটা শব্দেরই একটা মিনিং আছে, তার প্রমাণ হচ্ছে এটা। তাহলে ইন্টারপ্রিটেশনে যদি বেজ ইয়ার না দেয়, কারেন্ট ইয়ার দিয়ে দিত, তাহলে তো এটা সঠিক স্টেটমেন্ট হইতো না। আচ্ছা, তো আমরা এখানে আলাদা ম্যাথ যা যা দেখলাম, এটার বাইরে আসলে ম্যাথ নাই। এটার ম্যাথ নাই তা না, সূত্র তো আরও বিভিন্ন রকম থাকে, তাই না? সব তো আপনারা পড়তে পারবেন না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়লাম, এবং কম ইম্পর্টেন্টও কিছু পড়ছি। তো এখন এগুলো নিয়ে বিভিন্ন রকম ম্যাথ আসছে, আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারবেন। সিবিআর কি মেজার করে, হুইচ ইন্ডেক্স মেথড ইউজেস বেজ ইয়ার, এই যে কেবলই শিখলাম যেটা, এবং এটার ব্যাখ্যাও দেওয়া আছে, এটা দেখলেই পারবেন। এই যে প্রশ্নগুলো দেখতেছি দেখেন, আপনারা বেশিরভাগই এটা অ্যান্সার হয়ে গেছে। ইজ মোস্ট এফেক্টেড বাই মাইগ্রেশন, হুইচ ডেমোগ্রাফিক মেজার, পপুলেশন গ্রোথ রেট, এইটা মাইগ্রেশন দ্বারা বেশি এফেক্টেড হয়, কারণ এটা পপুলেশন সাইজকে ডাইরেক্টলি করে এফেক্ট ফেলে। ইন্ডেক্স নাম্বার 150-এর মানে কি? এখানে একটা প্রশ্ন দেওয়া হয় না, এখানে কি যে প্রাইস ইনক্রিজড বাই 150% যদি দিতাম আরও ভালো হইতো, অনেকে ওইটা দিয়ে দিত অ্যান্সার, কিন্তু আসলে তা না। 150 মানে কি, আগে তো 100 ছিলই, এখন আরও 50 বাড়ছে, মানে কি 50% ইনক্রিজ। 5টি ইনটেক্স কারেন্ট ইয়ার প্রাইস নেওয়া হয়, এগুলা পারবেন। যে স্পেসিফিক ফার্টিলিটি রেটের একটা অঙ্ক এভাবে আসে, ওই যে পার 1000 ওমেন, দেখছেন? ওই যে বললাম না যে ওখানে অপশনে বলে দিতে পারে। আচ্ছা, এখানে একটা সূত্র আছে, ন্যাচারাল গ্রোথ রেট। ন্যাচারাল গ্রোথ রেটটা কি? ক্রুড বার্থ রেট মাইনাস ক্রুড ডেথ রেট, ওইটাই হচ্ছে ন্যাচারাল গ্রোথ রেট, সেটা হচ্ছে 12/1000 পিপল। আচ্ছা, হুইচ ইন্ডেক্স নাম্বার ইজ দ্য জিওমেট্রিক মিন অফ লাসপাইরাস অ্যান্ড পাশ্চে? তখন এই যে জিওমেট্রিক মিন, তো ফিশার হচ্ছে জিওমেট্রিক মিন করছে, ফিশার যে জিওমেট্রিক মিনটা করছে। আচ্ছা, নেট রিপ্রোডাকশন বিকামস ইকুয়াল টু 1 কখন? যখন ইচ জেনারেশন এক্স্যাক্টলি রিপ্লেসেস হিমসেলফ, ওই যে প্রত্যেকটা ডটারই তাদের মাকে রিপ্লেস করে ফেলবে, সমান থাকবে সেটা। আচ্ছা, জিআরআর আর এনআরআর এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সবগুলা পড়ে দেখবেন, বোঝার ট্রাই করেন কোনটা হবে। এটা অ্যান্সার হবে হচ্ছে সি। এনআরআর দেখাইছি সরাসরি, এনআরআর লেস দেন অর ইকুয়াল টু জিআরআর, এটা রেডিমেড দেখাই দিছি। আচ্ছা, এই যে এটা একটু দেখেন, আনলাকি 13 সংখ্যক অঙ্ক দিছি, আশা করি এটাই আপনাদের লাক ফেভার করবে। পপুলেশন ডাবলিং টাইম, এটা ওখানে ছিল না, এখানে দিছি। এটা কি সহজ একটা সূত্রের মাধ্যমে দেখাইছি যে একটা পপুলেশন ওর অ্যানুয়াল গ্রোথ রেট যদি 2% হয়, তখন পপুলেশন ডাবল হয়ে যাবে কত বছর পরে। রুল অফ 70 দিয়ে এটা রাফলি প্রুভ করা যায়। আমরা আসলে ওই কঠিন সূত্রে যাব না, রুল অফ 70 দিয়ে সহজে চেক করব, অপশনের সাথে কাছাকাছি থাকবে। এখন অ্যান্সার বিটা হচ্ছে কারেক্ট। এটা কি সূত্রটা কি? 70 ডিভাইডেড বাই গ্রোথ রেট, 70 ডিভাইডেড বাই 35 ইয়ার্স। ঠিক আছে, এটা অ্যান্সারটা এটা। তো আমরা যা যা পড়লাম, অনেক কিছু পড়ে ফেলছি, এগুলা বাসায় পড়বেন। আর এর আগেও যে বইগুলোর লিস্ট বলছি, ওইখানে এইচএসসি লেভেলের যে আজিজ স্যারের বই আছে, ওইখানে কিন্তু এগুলা পাবেন। যদিও বইতে ভাষা পড়লে সরাসরি বুঝতে পারবেন না, আমি ক্লাসে যেভাবে বোঝাইলাম বইতে তো স্বাভাবিক ব্যাপার, বইতে একটু কঠিন থাকবে, কিন্তু বইটা বেশ ভালো একটা বই, ওগুলো পড়বেন। আর বইতে যে এমসিকিউগুলো আছে ওগুলোও দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভকামনা।